আমি তার নাম উল্লেখ করছি না। যে আমায় ঘটনাটি বলেছে আমি তার ভরসাতেই বলি, তবে হয়তো শুনতে বেশি ভালো লাগবে। তার ভাষাতেই বলি হবে, হ্যাঁ তার ভাষাতেই বলি। ওকে, তো আমি পড়ছি ঘটনাটি কোথাও 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 বিশ্বাসযোগ্য, কোথাও কোথাও বিশ্বাস অযোগ্য, কিন্তু মানে তারপরেও ঘটনাটি পাঠিয়েছেন এবং আমি জানি না যে এই ঘটনাটি আপনাদের কেমন লাগবে। আমার কাছে ভালো লেগেছে পড়ে। তো যেভাবে মানে লিখেছেন সেভাবেই পড়ছি। আমি তখন একটি গভর্নমেন্ট চাকরি করি। আমাকে তাই প্রতিটা দিনই ব্যস্ত রাস্তায় রিক্সা করে যাতায়াত করতে হয়। দিনের মতো সেদিনও রিক্সায় করে যাচ্ছিলাম। সেদিন আবার রাস্তায় এতটাই ভিড় ছিল যে আমি আটকা পড়ে গিয়েছিলাম। আমি লক্ষ্য করলাম আমার রিক্সা থেকে কিছু দূরে আরও যে রিক্সাগুলো রয়েছে সেই রিক্সাগুলোতে একটি পাগলি গিয়ে হাত বাড়িয়ে কি যেন বলছে এবং রিক্সার ভেতরকার লোকেরা তাকে তাড়িয়ে দিচ্ছে। এক এক করে পাগলিটা আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি কেমন যেন আমার ভয় ভয় করতে লাগলো। একটা সময় সে আমার কাছে চলে এলো। এরপর তার দিকে আমি তাকিয়ে যা দেখলাম তাতে আমার গা ছমছম করে উঠলো। একটা সময় মানে আমার গায়ে কাঁটা দিয়ে উঠলো। আমি দেখলাম যে পাগলিটা অনেক বয়স্ক, তার আঙুলগুলো দিয়ে নখ ফেটে রক্ত বেরিয়ে আসছে, তার নখগুলো অনেক বড় এবং তার চেয়ে বেশি যে ব্যাপারটা আমার গা ছমছম করে উঠলো সেটা হচ্ছে তার চোখ দুটো সাদা। সে হাত বাড়িয়ে আমাকে বলল যে তার মানে সে আমার কাছে রক্ত চাচ্ছে, এরকম একটা ব্যাপার। খুব ভয়ঙ্কর ভাবে সে কথা বলছিল। একসময় তার হাত এতটাই কাছে চলে এলো আমার দিকে যে আমাকে প্রায় স্পর্শ করে ফেললো। আমি চিৎকার দিয়ে উঠলাম এবং আমি কিছুক্ষণে সেখানে এবং আমার যেন মনে হলো যে যেখানে আমাকে স্পর্শ করেছিল সেই জায়গাটা যেন জ্বলে গেল এবং কিছুক্ষণে সেখানে দাগ হয়ে গেল, পুড়ে গেল, এরকম একটা মনে হচ্ছিল। আমি রিক্সা থেকে নেমে চিৎকার করতে করতে রাস্তার ওই পাশে চলে গেলাম এবং তখনই একটা মালবাহী ট্রাক এসে আমাকে ধাক্কা মারল। আমি যখন জ্ঞান ফিরে পাই তখন আমি হাসপাতালের বেডে, পাশেই মাকে দেখতে পাই। কিছুক্ষণ পর বাবাও আসে। তারা বলে আমাকে রাস্তা থেকে লোকজন তুলে এনে এখানে ভর্তি করিয়ে বাড়িতে ফোন দেয়। আমার নাকি অনেক রক্তক্ষরণ হয় এবং খুব খোঁজাখুঁজি করে আমার গ্রুপের রক্ত পাওয়া যায় এবং খুব দ্রুত ব্লাড ট্রান্সফার করা হয়। মা বলে যে কোনো এক বয়স্ক মহিলা এসেছিল রক্ত দিতে। ডাক্তার বলেছে 2 সপ্তাহ আগে বাড়ি ফিরে যেতে দেওয়া হবে না, তাই অপেক্ষা করতে লাগলাম। প্রতিদিন নার্স আসতো এবং টাইমলি মেডিসিন দিয়ে যেত। একদিন বিকেলবেলা আমি আমার বেডে শুয়ে আছি, হঠাৎ নক করলো দরজা। ভাবলাম নার্স এসেছে। মা ঘুমিয়েছিল তাই নিজে দরজা খুলতে গেলাম। এক বৃদ্ধ লোক আমায় বলল, মা আমি ক্যান্সারের রোগী। প্রিয় লিসেনার, শুধুমাত্র বাছাইকৃত ভয়ানক ঘটনা শুনতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওর মধ্যে শুধুমাত্র বাছাইকৃত ভয়ানক ঘটনা শুনতে পারবেন। ভূত এফএমের যত ভয়ানক ঘটনা আছে আমি প্রত্যেকটা ঘটনা বাছাই করে তারপর এই চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত রাত 10টা বাজে পাবলিশ করে থাকি। তাহলে চলুন এই ভিডিওর মধ্যে একটি লাইক দিয়ে এই ভিডিওর মধ্যে যে ঘটনাগুলো শেয়ার করছি প্রত্যেকটা ঘটনা শেষ পর্যন্ত শুনে আসি। আমার ওষুধ খাওয়ার সময় হয়েছে, নার্স এখনো আসেনি। আমি মূর্খ মানুষ, নিজের ওষুধটা কোনটা খেতে হবে বুঝতে পারছি না। তোমাকে দেখে শিক্ষিত মনে হয়, যদি দয়া করে এসে আমাকে ওষুধটা একটু বুঝিয়ে দাও। আমি ভাবলাম দরজাটা বন্ধ করে যাই, তাই করলাম। অনেকক্ষণ তার সাথে হাঁটছি। অনেকক্ষণ পর হঠাৎ মনে হলো লোকটা হাঁটছে না, অনেকটা যেন ভেসে ভেসে এগোচ্ছে। ব্যাপারটা ভালো করে বুঝে উঠতে দেখি হঠাৎ লোকটা নেই। এই চোখের সামনে থেকে লোকটা কোথায় গায়েব হয়ে গেল। খুব ভয় করতে লাগলো আমার। আর তখনই দেখলাম সামনে একটা ঘর, সেখান থেকে নীল আলো আসছে। ভাবলাম লোকটা হয়তো ভেতরে ঢুকে গেছে। আমিও ঢুকলাম। কেমন যেন ঠান্ডা ঘরটা। আমার কেমন যেন একটা গন্ধ আসছিল ভেতর থেকে। হঠাৎই দরজা বন্ধ হয়ে গেল। বৃষ্টি পরিষ্কার হতে বুঝলাম এটা একটা মর্গ। দরজা খুলতে পারছিলাম না। হঠাৎ মনে হলো কে যেন পেছন থেকে টানছে। ঘুরেই দেখি একটা লাশ, একে একে সবকটা লাশ আমার চোখে পড়ল। পরদিন চোখ খুললে নিজেকে নিজের বেডে আবিষ্কার করি, পাশে মাকে সব বলি। ডাক্তারদের বলার পর তারা বলে অ্যাক্সিডেন্ট থেকে উঠেছে, তাই ব্রেনে কিছুটা সাময়িক সমস্যা হয়েছে, পরে ঠিক হয়ে যাবে। তবে আমি জানি আসলে সবই আমার চোখের সামনে ঘটেছে। সেদিন আবার একজন মারা গিয়েছিল, বৃদ্ধ লোক। শুনলাম ক্যান্সারে আক্রান্ত ছিল লোকটি। অনেক বড় ঘটনা, আমি এইটুকু পড়লাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ব্ল্যাক ম্যাজিকের যত ঘটনা সাধারণত প্রচারিত হয়, এই ঘটনাগুলি ভিকটিমকে কেন্দ্র করে। কোনো মানুষের কি পরিণতি হয়েছে
সেটাকে আমরা ফুটিয়ে তুলি। কিন্তু আসলে ব্ল্যাক ম্যাজিক যারা করছে তাদের পরিণতি কি হচ্ছে, এটা কিন্তু আমাদের আলোচনার অনেকটাই বাইরে থেকে যায়। খুব কম ঘটনাতেই ব্ল্যাক ম্যাজিকের পরিণতি, মানে যিনি করছেন ব্ল্যাক ম্যাজিক তার পরিণতিটা আমরা সাধারণত কম জানতে পারি। এবারের ঘটনাটি ঠিক তেমনি একটি ঘটনা, যেখানে যিনি ব্ল্যাক ম্যাজিক করেছেন এমন দুই ব্যক্তির পাল্টাপাল্টি পরিণতিকে কেন্দ্র করে আজকের এই ঘটনা আপনারা শুনতে যাচ্ছেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাই মূল ঘটনায়। ঘটনাটির স্থান নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার শালনগর ইউনিয়নে। আর ঘটনাটির সময় যখন শুরু হয় এটি মোটামুটি 1996 সাল থেকে 2005 কি 6 সালের মধ্যবর্তী সময়। এই প্রায় 10 বছরের একটি টাইম রেঞ্জ রয়েছে এখানে। শালনগর ইউনিয়নে একজন ফকির বা কবিরাজ আমরা যেটাকে বলি বা তান্ত্রিক বলি, যেটা সাধারণত গ্রামের ভাষায় তাদের নামের শেষে ফকির শব্দটা যোগ করা হয়, এমন একজন ফকির ছিলেন। তার নাম হচ্ছে এনায়েত ফকির। উনি জিনে ধরা, ঝাড়ফুঁক এই রিলেটেড বিষয়গুলো ট্রিটমেন্ট করতেন। ওনার আরেকটি শখ ছিল, নেহায়েত শখের বসে উনি কাজটি করতেন, সেটি হচ্ছে ওনার একটা ঘোড়া ছিল। গ্রামের বিভিন্ন মেলায় ঘোড়দৌড় প্রতিযোগিতা হতো, এখনো হয়তোবা কোনো কোনো জায়গায় হয়, কিন্তু আগের মতো এখন আর সেরকম দেখা যায় না। তো নড়াইল জেলায় ঘোড়দৌড় প্রতিযোগিতাটা এটা বেশ জনপ্রিয়। তো উনি এই নিজের যে ঘোড়াটি ছিল এই ঘোড়াটি নিয়ে সেই ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশ নিতেন, এবং ওনার ঘোড়ার সাথে দৌড়ে অন্য কোনো ঘোড়া সাধারণত পারত না। উনি 1995-96 সাল থেকে ঘোড়াপালা শুরু করেন এবং বিভিন্ন মেলায় বা বিভিন্ন অনুষ্ঠানে ঘোড়দৌড় প্রতিযোগিতায় উনি ওনার ঘোড়াটা নিয়ে যেতেন এবং জয়লাভ করতেন। অধিকাংশ সময় ফার্স্ট প্রাইজটাই ওনার ঘোড়াটাকে কেন্দ্র করে মানে উনি পেতেন। সময়টি ছিল 2002 সালের দিকে। শালনগর ইউনিয়নে একটি নামকরা মেলা হচ্ছিল। এই মেলায় ঘোড়দৌড়ের 3টা ইভেন্ট ছিল। উনি 3টা ইভেন্টেই ওনার ঘোড়ার প্রতিযোগিতা, মানে ওনার যে ঘোড়া সেটি নিয়ে যে সেখানে যাবেন সেটার জন্য তিনি নাম এনরোল করান। ঘোড়ার প্রতিযোগিতাটা মানে ঘোড়ার দৌড়ের প্রতিযোগিতাটা এমন ছিল যে ঘোড়াটা একটা লাইনের একটা জায়গা থেকে ছেড়ে দেওয়া হবে, ঘোড়াগুলো দৌড়ে একটা জায়গায় গিয়ে আবার ফিরে আসতে হবে, কিন্তু ঘোড়ার উপরে কোনো মানুষ থাকা যাবে না। প্রথম রাউন্ডে ওনার ঘোড়া সহ আরো অনেকের ঘোড়া শুরু করে তাদের প্রতিযোগিতা। সেখানে এনায়েত ফকিরের ঘোড়াটি প্রথম স্থান অধিকার করে। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে ওখানে অন্য যে ঘোড়াগুলি ছিল এর অধিকাংশ ঘোড়াগুলোই ব্যাক করে আসে না, মানে তারা দৌড় শুরু করেছে এবং একটা জায়গায় ফিরে আসার সময় তারা ফিনিশ লাইনে না এসে অন্যদিকে দৌড়ে চলে গেছে। মালিকরা সেই ঘোড়াগুলোকে আবার ধরে নিয়ে এসেছে। তো অদ্ভুত ব্যাপার, ঘোড়াগুলো তো পরে আসলেও ফিনিশ লাইনে তো আসার কথা, কিন্তু সেগুলো কেন আসছে না। দ্বিতীয় রাউন্ড শুরু হয়। দ্বিতীয় রাউন্ডেও এনায়েত ফকিরের ঘোড়াটি প্রথম স্থান অধিকার করে, আর অন্য ঘোড়াগুলো একই অদ্ভুত আচরণ করে। ওই সময় ওই গ্রামেরই আর একজন ফকির বা তান্ত্রিক কবিরাজ, তার নাম ছিল ইসহাক ফকির, তিনিও তার ঘোড়াকে ওইখানে নিয়ে এসেছিলেন। দুইবার 2টা ইভেন্টে ঘোড়াকে নামিয়ে তিনি কোনো ফল পেলেন না, মানে জয়লাভ করতে পারেননি। কিন্তু তিনি কিছু একটা বিষয় আঁচ করতে পেরেছিলেন, কারণ তিনি নিজেও একজন তান্ত্রিক বা ফকির বা কবিরাজ ছিলেন। তিনি সরাসরি এনায়েত ফকিরকে দোষারোপ করতে থাকেন, বলতে থাকেন যে তুই তন্ত্রমন্ত্র করে এই ঘোড়াগুলোকে দৃষ্টি বিভ্রম করে দিচ্ছিস, এই কাজটি বন্ধ কর, ন্যায়ভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ কর। এনায়েত ফকির বিষয়টি অস্বীকার করে। ইসহাক ফকির বারবার যখন এনায়েত ফকিরকে দোষারোপ করছিল, একটি পর্যায়ে এনায়েত ফকিরের সাথে ইসহাক ফকিরের হাতাহাতি শুরু হয়ে যায়। যাই হোক, এনায়েত ফকির বলে যে 3rd রাউন্ডেও আমার ঘোড়াটি প্রথম হবে, তুই যা পারিস কর। সত্যি 3rd রাউন্ডেও এনায়েত ফকিরের ঘোড়াটি প্রথম স্থান অধিকার করে। ইসহাক ফকিরের ঘোড়াটি অন্যান্য ঘোড়ার মতো দিগ্ভ্রান্ত হয়ে অন্যদিকে চলে যায়। ইসহাক ফকির এবারও এসে এনায়েত ফকিরকে দোষারোপ করে এবং গালিগালাজ করতে থাকে। আবারও শুরু হয়ে যায় দুজনের মধ্যে হাতাহাতি। মানুষজন এসে তাদেরকে থামায়। ইসহাক ফকির এনায়েত ফকিরকে হুমকি দেয়, তোকে আমি দেখে নেব। এই বলে
ইসহাক ফকির চলে যায়। এনায়েত ফকির তার ঘোড়াটিকে নিয়ে বিজয়ের বেশে বাড়িতে ফিরে আসে। 3টা পুরস্কার পেয়েছে সে। তার স্ত্রীকে বলে তার এই সফলতার কথা। স্ত্রী খুশি হয় এবং তার একটা ছোট ছেলে সন্তানও ছিল, সেও খুশি হয়। ঘোড়াটিকে সুন্দর করে গোসল করিয়ে খাইয়ে দিয়ে ঘোড়ার আস্থা বলে রেখে দেয়। ওই রাত্রে ঘটে একটি মর্মান্তিক ঘটনা। মধ্যরাতে হঠাৎ এনায়েত ফকির স্ত্রী চিৎকার চেঁচামেচি শুরু করে। এনায়েত ফকির বলে, কি হয়েছে? তার স্ত্রী বলে, তার ছেলেটি একদম নিস্তেজ হয়ে গেছে, নড়াচড়া করছে না, টেনে টেনে দম নিচ্ছে। এনায়েত ফকির ওনার যে তন্ত্রমন্ত্র ঝাড়ফুঁক জানা ছিল, দ্রুত ঝাড়ফুঁক করে। তখন যখন দেখে যে কোনো উন্নতি হচ্ছে না, তখন উনি ওনার বাড়ি থেকে কয়েকটা বাড়ি দূরে একটি ভ্যানওয়ালাকে ডেকে তোলে, বলে যে দ্রুত উপজেলা সদর হসপিটালে নিয়ে যেতে হবে, কারণ স্বাস্থ্য কমপ্লেক্স যেটা আর কি। ভ্যানে করে ওই রাতেই দ্রুত তার ছেলেকে যখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, কর্তব্যরত চিকিৎসক এনায়েত ফকিরকে জানায় তার সন্তান হসপিটালে নিয়ে আসার পথেই মারা গেছে। এনায়েত ফকিরের বাড়িতে নেমে আসে শোকের ছায়া। ছেলেকে দাফন কাফন শেষ করে উনি যখন বাড়িতে ফেরেন, বাড়িতে ফিরে দেখে আরেকটি ঘটনা। ওনার স্ত্রী অসুস্থ এবং ওনার শখের ঘোড়াটি সেটিও খুব অসুস্থ। তখন উনি বুঝতে পারেন বিষয়টি স্বাভাবিক না, নিশ্চয়ই এখানে অন্য কোনো বিষয় কাজ করছে। তখন ওনার স্ত্রী এবং ঘোড়াকে উনি বিভিন্ন ট্রিটমেন্ট করে, ঝাড়ফুঁক করে আল্লাহর রহমতে সুস্থ করে তোলেন। উনি বুঝতে পারেন এটি ওই ইসহাক ফকিরের কাজ। তিনি যে হুমকি দিয়েছিলেন এবং ঘোড়দৌড় প্রতিযোগিতায় তার ঘোড়াটা হেরে যাওয়ার কারণে এই কাজটি করেছেন। যাই হোক, তার স্ত্রী যখন সুস্থ হয়, ঘোড়াটিও যখন সুস্থ হয়ে যায়, স্ত্রী বলে, তোমার এই ঘোড়ার কারণে আজকে আমার সন্তানকে হারিয়েছি, এই ঘোড়াকে আর রাখা যাবে না। আবার কোনো এক প্রতিযোগিতায় যাবা, সেখানে আবার কারোর সাথে গোলমাল হবে, সে কোনো ব্ল্যাক ম্যাজিক করবে, আবার পরিবারের কোনো ক্ষতি হবে। সুতরাং এই ঘোড়াটি তোমাকে বিক্রি করে দিতে হবে। স্ত্রীর পীড়াপিড়িতে এনায়েত ফকির তার প্রিয় শখের ঘোড়াটি বিক্রি করে দিতে রাজি হন। খুব দ্রুত একটি ক্রেতাও পেয়ে যান। মোটামুটি ভালো দামেই ওই ঘোড়াটি বিক্রি হয়ে যায়, কারণ তার ঘোড়াটি খুব ভালো দৌড়াতে পারত, সে সুঠামদেহী ছিল ঘোড়াটি, যার কারণে ঘোড়াটির একটি নাম ডাক ছিল। বেশ ভালো মূল্যই পান এনায়েত ফকির। ঘোড়াটি বিক্রি করে দেন। 3 দিন পর, ঠিক 4 দিনের দিন সকালবেলা এনায়েত ফকির দেখেন যার কাছে তার ঘোড়াটি বিক্রি করে দিয়েছিলেন সেই লোকটি ঘোড়াটি নিয়ে এনায়েত ফকিরের বাড়িতে হাজির। এনায়েত ফকির জিজ্ঞেস করলেন, কি হয়েছে? লোকটি কোনো কথা না বলে তাকে বললেন, আপনার ঘোড়াটি আমি রাখতে পারবো না, ঘোড়াটি ফেরত নেন, আমার টাকা আমাকে ফেরত দেন। এনায়েত ফকির জিজ্ঞেস করছিল যে কি হয়েছে, আসলে ঘোড়াটির সমস্যা কি? তিনি বলেন যে এত কথা আমি বলতে পারবো না, আপনার ঘোড়া আপনি বুঝে নেন, আমার টাকা আমাকে ফেরত দেন। আপনার ঘোড়া আগের মতোই আছে, সুস্থ আছে, আমার টাকা ফেরত দেন, আপনার ঘোড়া আমি নেব না। এনায়েত ফকির বারবার সমস্যা বা এই সমস্যার কারণ বা কেন নিয়ে এসেছে এই বিষয়গুলো জিজ্ঞেস করলেও ওই লোকটি কোনো কথা বলতে রাজি হচ্ছিলেন না। যাই হোক, নিরুপায় হয়ে এনায়েত ফকির ঘোড়ার টাকার ফেরত দেন এবং ঘোড়াটিকে রেখে দেন। লোকটি যখন চলে যায়, যাওয়ার সময় আশেপাশের লোকজনের কাছে তিনি বলছিলেন যে এনায়েত ফকির একটা বাটপার লোক, একটা দোষের ঘোড়া আমাকে বিক্রি করে দিয়ে আমার কাছ থেকে টাকা নিয়েছিল, ও কাজটি ভালো করেনি, এই বলে উনি চলে যান। যাই হোক, কয়েকদিন পর আরেকজন ক্রেতার কাছে এনায়েত ফকির ঘোড়াটি বিক্রি করে দেন। যেই লোক ঘোড়াটি কিনে নিয়ে যান, উনিও ঠিক 4 দিনের মাথায় বেশ সকালে না, বিকালের দিকে ঘোড়াটি নিয়ে এনায়েত ফকিরের বাড়িতে হাজির। এনায়েত ফকির তো অবাক। এনায়েত ফকির জিজ্ঞেস করেন, কি হয়েছে? তখন এনায়েত ফকিরকে ওই লোকটি বলেন, আপনার ঘোড়াটি আমি রাখতে পারবো না, ঘোড়া ফেরত নেন, আমাকে টাকা ব্যাক দেন। এনায়েত ফকির জিজ্ঞেস করে, কি হয়েছে, সমস্যা আমাকে বলতেই হবে।
তখন লোকটি বলেন, আপনার ঘোড়ার সমস্যা আছে। বলে, কি সমস্যা? তার কি শারীরিক কোনো সমস্যা? বলেন, না, আপনার ঘোড়ার কারণে বিগত 3 রাত আমাদের পরিবারের সদস্যরা কেউ ঘুমাতে পারে না। তারা দিনের বেলা ঘুমায়, রাত্রে ঘুমাতে পারে না। এনায়েত ফকির লোকটির কথা শুনে খুবই অবাক হয়। লোকটির কাছে আরো কিছু জানতে চান। তখন লোকটি যে বিষয়টি বলে, গা শিউরে ওঠার মতো একটি বিষয়। লোকটি বলেন, যেদিন এনায়েত ফকিরের কাছ থেকে তিনি ঘোড়াটি কিনে নিয়ে যান, রাতের বেলা ঘোড়াটিকে একটি ঘরে রেখে দেন। রাত যখন একটু গভীর হয়েছে এবং ওই বাড়ির সদস্যরা যখন একটু ঘুম ঘুম ভাব, হঠাৎ একজন মহিলার নাকি সুরে কান্না তাদের কানে ভেসে আসে। তারা চিন্তা করেন, এই কান্নাটি কোথা থেকে আসছে। ঘর থেকে বের হয় তারা। বের হয়ে তারা বুঝতে পারেন এই কান্নার শব্দটি ঘোড়া যেই ঘরটিতে রাখা হয়েছে সেখান থেকে আসছে। তারা যখন ঘোড়ার ওই ঘরের দরজা খুলে ভিতরে ঢোকেন, সাথে সাথে ওই কান্নার শব্দটি বন্ধ হয়ে যায়। তারা আশেপাশে খুঁজে দেখেন কাউকে দেখা যায় কিনা। না, কাউকে দেখা যায় না। আবার তারা ঘরে এসে শুয়ে পড়েন। যখনই তারা আবার একটু ঘুম ঘুম ভাব এসেছে, আবার ওই কান্নার শব্দটি তাদের কানে ভেসে আসে এবং কান্নার শব্দটি ক্রমশ তীব্র হতে থাকে। মানে কেউ যে ঘুমিয়ে পড়বে সে উপায় নেই, শব্দটি আস্তে আস্তে তীব্র হতে থাকে। তারা আবার ঘর থেকে বের হয়। তারা বুঝতে পারে এই কান্নার শব্দটি ওই ঘোড়ার ঘর থেকে আসছে। আবারও যখন ঘোড়ার ঘরে যায়, তারা কোনো কান্নার শব্দ পায় না, থেমে যায় সেই শব্দ। এভাবে সারাটি রাত তারা ঘুমাতে পারে না। সকালের দিকে যখন সূর্য ওঠে, তখন আর সেই কান্নার শব্দ শোনা যায় না। তখন এই সারা রাতের নিদ্রাহীনতার কারণে বাড়ির সবাই অনেক বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকে। পরের দিন একই ঘটনা ঘটে, কিন্তু সেদিন গতকালকের তুলনায় কান্নার শব্দটা আরো বেশি। একই রকম ভাবে তারা যখন ঘোড়ার ঘরে ঢোকে, তখন দেখে একদম শান্ত, কোনো শব্দ নেই। আবার ঘরে আসলে আবার কান্নার শব্দ, ক্রমশ জোরালো হয়। কোনোভাবেই তারা ঘুমাতে পারে না। তৃতীয় দিন রাত্রে যখন একই ঘটনা ঘটতে থাকে এবং সেবার অসহনীয় পর্যায়ের জোরে জোরে কান্নার আওয়াজ, তখন তারা আর সহ্য করতে পারে না। তখন বাড়ির সদস্যরা সিদ্ধান্ত নেয় ঘোড়াটিকে একটি মাঠের মধ্যে বেঁধে রাখা। ঘোড়াটিকে যখন মাঠের মধ্যে বেঁধে রাখা হয়, তখন ওই ঘরে আর কোনো কান্নার শব্দ শোনা যায় না। বাড়ির সদস্যরা সিদ্ধান্ত নেয় সকাল হলে এই ঘোড়াটিকে তাদের মালিকের কাছে, মানে আগের মালিকের কাছে ফিরিয়ে দিয়ে টাকা ফেরত নিয়ে আসা। কারণ আগের মালিক হয়তোবা ইচ্ছাকৃতভাবে এই ঘোড়াটি কাছে রাখতে পারেনি, এই সমস্যার কারণে তাদের কাছে বিক্রি করে দিয়েছে এবং এই সমস্যার কথাটা তাদেরকে জানায়নি। এই চিন্তা করে তারা সিদ্ধান্ত নেয় ঘোড়াটিকে ফেরত দেওয়া হবে। যেহেতু অনেক রাত পর্যন্ত ওই রাত্রেও তারা ঘুমাতে পারেনি, বেশ বেলা পর্যন্ত ঘুমিয়ে দুপুরের পরে খাওয়া দাওয়া করে ওই লোকটি ঘোড়া নিয়ে রওনা দেয়। বিকালে এসে এনায়েত ফকিরের বাড়িতে পৌঁছায়। এনায়েত ফকিরকে যখন এই বিষয়গুলি খুলে বলে, এনায়েত ফকির খুবই অবাক হয়। কারণ এতদিন ধরে এই ঘোড়াটি তিনি পেলেছেন, কখনো এই সমস্যা হয়নি। তবে হঠাৎ কেন এই সমস্যা এখন দেখা দিচ্ছে, উনি কিছুটা বুঝতে পারেন। এর মধ্যে যেটি হয় সেটি হচ্ছে এনায়েত ফকিরের আবার সবকিছু স্বাভাবিক হতে শুরু করে। এনায়েত ফকিরের বাড়িতে ঘোড়াটি আসার পর তখন কিন্তু আস্তাবল থেকে আর কোনো কান্নার শব্দ ভেসে আসে না। কিন্তু এনায়েত ফকির দেখে যে ঘোড়াটিকে যখন ঘোড়ার জন্য নির্ধারিত যে জায়গাটি সেখানে রাখা হয়, ওই ঘোড়াটি অঝোর ধারায় কাঁদতে থাকে, কিন্তু কোনো মহিলার নাকি সুরে কান্না আর ভেসে আসে না। এনায়েত ফকির চিন্তা করে যে ঘোড়াটিকে আর হয়তো বা আস্তাবলে রাখা যাবে না, তাকে মাঠে কোনো একটা জায়গায় রাত্রে বেঁধে আসতে হবে। কারণ ঘোড়াটির নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে যেটি তিনি বুঝতে পারছেন না। যাই হোক, এর মধ্যে পেরিয়ে যায় প্রায় 2 থেকে 2.5 বছর। এনায়েত ফকিরের ঘর আলো করে আরেকটি পুত্র সন্তান আসে, সেও বড় হতে থাকে। একদিন দুপুরবেলা একটি ভ্যান এনায়েত ফকিরের বাড়িতে আসে।
এনায়েত ফকির দূর থেকে দেখে ভ্যানের উপর একটি মানুষ শোয়া। ভ্যানটি এনায়েত ফকিরের বাড়ির দিকে আসছে। এনায়েত ফকিরের বাড়িতে যখন ভ্যানটি আসে তখন দেখে ভ্যানের উপর একদম শুকনো লিকলিকে একজন মানুষ শুয়ে আছে, খুবই অসুস্থ, হাড্ডিসার হয়ে গেছে। এনায়েত ফকির দেখে চিনতে পারেন এই লোকটি আর কেউ নয়, সেই ইসহাক ফকির। ইসহাক ফকিরের উঠে বসার শক্তি শরীরে ছিল না। ইসহাক ফকির শুয়ে শুয়েই এনায়েত ফকিরকে বলতে থাকে যে, ভাই, আমি বিশাল এক অন্যায় করেছি। সেদিন মেলায় তোমার সাথে ঝগড়াঝাটি করে তোমার পরিবারের উপর আমি ব্ল্যাক ম্যাজিক করেছিলাম, যার কারণে তোমার সন্তান মারা যায়। তোমার স্ত্রী এবং ঘোড়ার উপরও করেছিলাম, কিন্তু তারা সুস্থ হয়ে গেছে। তুমি তোমার সন্তানকে মৃত দেখে আমার উপর ক্ষিপ্ত হয়ে তুমি আমার উপর ব্ল্যাক ম্যাজিক করেছ। আমারও সন্তান মারা গেছে, আমার স্ত্রী মারা গেছে, আমিও মৃত্যু শয্যায়। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার উপর থেকে তোমার ব্ল্যাক ম্যাজিক তুলে নাও, আর আমাকে মাফ করে দিও। এনায়েত ফকির ইসহাক ফকিরের উপর এতটাই ক্ষিপ্ত ছিল যে সে তাকে ক্ষমা করে না, এবং ওই মৃত্যু শয্যায় ইসহাক ফকিরকে দূর দূর করে বাড়ি থেকে বের করে দেয়। এনায়েত ফকিরের স্ত্রী এই ঘটনাটি দূর থেকে দেখছিল। তিনি বলছিলেন যে, আমাদের তো এক সন্তান চলে গেছে, আল্লাহর একটা সন্তান দিয়েছে, তুমি তাকে মাফ করে দাও। কিন্তু এনায়েত ফকির তার স্ত্রীর কথা শোনে না। সে তার সিদ্ধান্তে অটল থাকে এবং সে বলে, হ্যাঁ, আমি তোর উপর ব্ল্যাক ম্যাজিক করেছি, আমার সন্তান হত্যার প্রতিশোধ নিয়েছি, আমি তোকে ক্ষমা করব না, আমার বাড়ি থেকে বের হয়ে যা। তাকে দূর দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এই ঘটনার পরের দিন এনায়েত ফকিরের কাছে খবর আসে ইসহাক ফকির মারা গেছে। শুনে এনায়েত ফকির মনে মনে খুশি হয়, কারণ এই ঘটনার তো আসলে কোনো বিচার হবে না, পুলিশি কোনো কেসও হবে না, সে তার সন্তান হত্যার প্রতিশোধ নিতে পেরেছে। এরপরে বেশ কয়েকদিন স্বাভাবিকভাবে কেটে যায়। প্রতি রাত্রে এনায়েত ফকির তার সেই ঘোড়াটিকে মাঠে বেঁধে আসত। এক রাতে খাওয়া দাওয়া করে ঘোড়াটিকে মাঠে বেঁধে আসতে চায়। সাধারণত তার বাড়ি থেকে 5 থেকে 7 মিনিটের হাঁটা পথের দূরত্বে ঘোড়াটিকে বেঁধে আসে। তার স্ত্রী বুঝতে পারে অনেকক্ষণ হয়ে যাচ্ছে, এনায়েত ফকির আর ফিরে আসছে না। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা হয়ে যায়, ফিরে আসছে না। তার স্ত্রীর মনে সন্দেহ হয়। তিনি একটি হারিকেন হাতে নিয়ে পার্শ্ববর্তী যে ঘরগুলো আছে, যে পরিবারগুলো আছে, তাদের বাড়িতে যান, তাদেরকে ডেকে তোলেন এবং সেই বাড়ির আরো কিছু সদস্যদেরকে নিয়ে মাঠের মধ্যে যান। মাঠের মধ্যে গিয়ে দেখেন যে জায়গাটিতে ঘোড়াটাকে বেঁধে রাখা হতো সেখানে একটি খুঁটো গাড়া আছে, খুঁটোর সাথে দড়িও আছে, যেটি ঘোড়ার পায়ের সাথে বেঁধে রাখা হতো। কিন্তু ঘোড়াটিকে দেখা যাচ্ছে না, এনায়েত ফকিরকেও দেখা যাচ্ছে না। তখন তারা টর্চ লাইট জ্বালিয়ে চারদিকে খুঁজতে থাকেন এবং জোরে জোরে এনায়েত ফকিরের নাম ধরে ডাকতে থাকেন। হঠাৎ একজন চিৎকার দিয়ে বলে, পেয়েছি, ঘোড়াকে পেয়েছি। সবাই ছুটে যায় সেই ঘোড়াটির কাছে, গিয়ে দেখে যে ঘোড়াটির 4টি পা তার দেহ থেকে কেউ সজোরে টেনে বিচ্ছিন্ন করে দিয়েছে এবং ঘোড়াটির ধর থেকে মাথাও আলাদা। কিন্তু সেটা মনে হয় না কেউ কেটে আলাদা করেছে, কেউ টেনে ছিঁড়ে আলাদা করে ফেলেছে। ঘোড়াটির মৃতদেহ পড়ে আছে। বুঝতে পারে এটা কোনো মানুষের কাজ হতে পারে না। এনায়েত ফকির কোথায়? তারা হন্যে হয়ে খুঁজতে থাকে পুরো মাঠ। পাওয়া যায় এনায়েত ফকিরকে। সেই ঘোড়াটির মতো একই রকম ভাবে, মর্মান্তিক ভাবে এনায়েত ফকিরের শরীর থেকে হাত, পা, মাথা বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া যায়। প্রিয় লিসেনার্স, পরবর্তীতে জানা যায় যে ইসহাক ফকির কিছু জিন পালতেন। সেই জিনের মাধ্যমে উনি ব্ল্যাক ম্যাজিক গুলো চর্চা করতেন। যখন ইসহাক ফকিরও উনি যখন মৃত্যু শয্যায় চলে যান, তখন ইসহাক ফকিরের পালিত জিনেরা তারা ইসহাক ফকিরকে পরামর্শ দেয় যে এনায়েত ফকির তার উপর যে ব্ল্যাক ম্যাজিক করেছে এটি তারা কাটাতে পারবে না। অবশ্যই এনায়েত ফকিরকে কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। তিনি যদি এই ব্ল্যাক ম্যাজিকটা কাটান
তবে উনি বাঁচতে পারবেন, তাছাড়া বাঁচা সম্ভব নয়। এই জন্যই ইসহাক ফকির এনায়েত ফকিরের বাড়িতে গিয়েছিলেন। কিন্তু মৃত্যুসজ্জায় দেখেও এনায়েত ফকির ইসহাক ফকিরকে ক্ষমা করেননি। ইসহাক ফকির মারা যায়। ইসহাক ফকিরের যে পালিত জিনেরা ছিল তারা এনায়েত ফকিরের উপর খুবই ক্ষিপ্ত হয়। তারা চিন্তা করে এর প্রতিশোধ নিতেই হবে, তাদের মালিকের হত্যার প্রতিশোধ নিতেই হবে। কারণ মৃত্যুসজ্জায় একজন মানুষ ক্ষমা চেয়েছে, ক্ষমা চাইলে তো আল্লাহ মাফ করে দেন, কিন্তু সে কেন ক্ষমা করলো না? এই জন্য তারাও সুযোগের অপেক্ষায় ছিল। এই সুযোগ চলে আসে একদিন। যখনই সেই সুযোগটি পায় তখনই সেই ঘোড়া আর এনায়েত ফকিরকে ওই জিনেরা নির্মমভাবে হত্যা করে। প্রিয় লিসেনার্স, ওই ঘোড়াটি কেন কাঁদতো? আসলে জানা যায় বা পরবর্তীতে জানা গিয়েছিল যে ওই ঘোড়াটি সবসময় এই চিন্তা করে কাঁদতো যে তার মালিক খুব তাড়াতাড়ি হয়তো বা মারা যাবে, তার উপর বিপদ আসছে। যেহেতু তার উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল, ওই ঘোড়াটির সাথেও একটি জিন থাকতো, সে ওই ঘোড়াটিকে পাহারা দিত। সেও তার মালিকের জন্য কান্নাকাটি করত, কিন্তু সে জিনটি ছিল বোবা, সে কিছু বলতে পারত না। এভাবেই এনায়েত ফকির এবং ইসহাক ফকিরের করুণ পরিণতি ঘটে। আর ব্ল্যাক ম্যাজিকের যারা করেন তাদের পরিণতি কি হয়? এনায়েত ফকির এবং ইসহাক ফকির তাদের উজ্জ্বল দৃষ্টান্ত। নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার শালনগর ইউনিয়নে এনায়েত ফকির এবং ইসহাক ফকিরের ঘটনা অনেকেরই মুখে মুখে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এরশাদ, উত্তরা থেকে। জি। রাসেল ভাই, আজকে যে ঘটনাটা বলবো এটা আমার কাজিনকে নিয়ে, বাট দ্যাট টুক প্লেস অন 1980s, অনেক আগে। আমার আঙ্কেল ছিলেন একজন রিটার্ন কন্ট্রাক্টর এট দ্যাট টাইম। ওনার বেসিক্যালি ওনার কাজ ছিল গভর্নমেন্টের বেজেস এবং হসপিটালগুলো করা। তো আমার কাজের নাম হচ্ছে লাকি আপা, ওই সময় ক্লাস 6-এ পড়তেন। তো আঙ্কেল সামটাইমস ডে অ্যান্ড নাইট উনি অনেক বিজি থাকলেন, বিকজ দ্য কনস্ট্রাকশন কোম্পানি অনেক কাজ একসাথে চলতেছে। এবং টিল নাও বরিশালে সবাই ওনাকে মানে এক নামে চিনে, যদিও হি অলরেডি ডেড, পাসড অ্যাওয়ে। তো এরকম একদিন হঠাৎ করে 1980s-এ একদিন সাডেনলি সকালবেলা আঙ্কেল যখন ঘুম থেকে উঠলেন দেখে উনি কিছুই দেখতে পাচ্ছেন না চোখে, আই মিন ফুললি ব্লাইন্ড। তো তারপরে 1 বছর মনে করেন ঢাকা এবং আমাদের মানে বাংলাদেশে এবং ইন্ডিয়াতে তখন তো এত জায়গা মানুষ যেত না, যতটুকুর মধ্যে যাওয়া যায়, যত আই স্পেশালিস্ট যারা ছিলেন সব ওরা মোটামুটি ছোট বড় থেকে শুরু করে মানে কবিরাজ বৌদ্ধ সব শেষ করেছে, বাট কোনো কিছুতে কিছু হয়নি, অল ইন ভেইন। তো ওদের বাসায় এক কাজের মহিলা থাকতেন, মানে উনি শি ওয়াজ দ্য পার্মানেন্ট মেইড। তো লাকি আপাকে উনি একবার বলছিল যে এইসব কাজ যখন হয় এটা তো কোনো অসুখ দেওয়া হয়নি, এসব কাজ সাধারণত জিন পরে ঠিক করতে পারে। তো লাকি আপার মাথার মধ্যে এই জিনিসটা, বিকজ দ্যাট টাইম উনি 6-এ পড়তেন, অনেক ছোট ছিলেন, এটা তার মাথার মধ্যে ঢুকে গেছে। তারপর থেকে আমার শি ওয়াজ ভেরি মাচ লাভেবল টু হার ফাদার, খুবই আদর করতো কাকা ওনাকে। তো উনি ওনার কাজ ছিল এরকম একটা মোটামুটি একটা ইয়েতে চলে আসছে যে প্রত্যেকদিন স্কুল থেকে হওয়াই স্কুলে যেত বা যেত না, উনি সারাদিন পিছনের দরজায় বসে বসে জিন্দে ডাকতো যে আমার বাবাকে এসে ঠিক করে দিয়ে যাও। তো এরকম একদিন 3-4 মাস চলে গেছে। তো চাচি এবং আমার যে লাকিয়াপার বড় ভাই ওনারা একবার ঢাকা আসে, কাকার যে রিপোর্ট নিয়ে ইন্ডিয়া থেকে এক ডাক্তার আসে, তাকে দেখাবে, তার সাথে কনসাল্ট করবে। তো লাকিয়াপা ছিলেন আর ওই যে ওনার বাসার যে মেয়েট ছিলেন এরা ছিলেন, শুধু বাসার কাকা তো আছে, উনি তো কিছু দেখতে পান না। তো তাদের বাসাটা ছিল অনেক বড়, একতলা বাসা, বাট ইট ওয়াজ লাইক প্রায় 9-10টা রুম ছিল বাসার মধ্যে, অনেক বড় বাসা ছিল। তো লাকিয়াপার ঘুমাইছে, তখন তো ডিজেল, আই মিন এখনকার মতো ডিজিটাল ওয়াচ ছিল না, রাতে দেখা যেত না, তখন ওয়াল ক্লক ছিল বড় বড়। তো লাকিয়াপা যেটা শুনছে যে 4টা ঘন্টা বাজছে, বাট উনি ঘুমাতে ছিলেন, সাডেনলি উনি শুনতেছে ছাদের উপরে অনেকে নাচতেছে। উনি নিচে ঘুমাচ্ছেন বাট শুনতেছে ছাদের উপর নাচতে, বাট আফটার সামটাইমস এটা তার কাছে মানে ভিজিবল মনে হচ্ছে। সে দেখতেছে যে প্রায় 20-22 জন খুব সুন্দরী মেয়ে
ওয়েডিং ড্রেস পরা, তারা সাদের মধ্যে নাচতেছে আচ্ছা। এবং তারা তাকে এইভাবে রিয়াক্ট করতেছে যেন তার বাবার চোখটা তারা ঠিক করতে আসছে। হুম হুম। মানে ওই ঘুমের মধ্যে বা উনি জাগনে পেয়ে অনেক ছোট, তো উনি বিছনা থেকে নামতে গেছে, তখন ওই যে ওনার যে মেয়েট উনি তাকে ধরছেন এবং বলছে খবরদার তো মেয়েগুলো যায় না। তার মেয়েরও শুনতে পাচ্ছেন যে ছাদের মধ্যে এরকম শব্দ হচ্ছে। তো সাডেনলি ওই যে যেমন একতলা বাসাগুলো যে ছোট সিঁড়ি থাকে ছাদে যাওয়ার, হঠাৎ সাডেনলি দেখে যে ওখান থেকে সারি দিয়ে আপনার প্রায় 18-19 জন মানে মেয়ে নেমে আসছে। নেমে আসতে এসে সরাসরি যে চাচা যে রুমে ছিল ওই রুমের দরজাটা খোলা ছিল, ওটার মধ্যে ঢুকতেছে যখন মানে 18 জনের মধ্যে না বাইরে দেওয়ার 22 18 জনের মধ্যে ঢুকেছে, তখন ফজর আজান দিচ্ছে পরে তখন তারা থমকে দাঁড়াইছে ওই 4 জন, তারা আর ঢুকে নেয়। যে 18 জন ঢুকছিল ভিতরে তারাও আস্তে আস্তে বের হয়ে আসে, এসে ওই ছাদের সিঁড়ি দিয়েই আবার ছাদে চলে গেছে। তারপরে চাচা অনেকদিন বেঁচেছে, লাইক 12-13 ইয়ার্স, বাট তার চোখ আর কখনোই ভালো হয়নি। ইট ওয়াজ মাই ফার্স্ট স্টোরি, রাসেল ভাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, এবং তারপরে আপনার ঘটনায় যাব আমরা। আমি ওমর ফারুক, আমি এসেছি মিরপুর 12 থেকে। জি। আমি যে স্টোরিটা আজকে শেয়ার করবো সেটা হচ্ছে আসলে আমি রাইট নাও যে বাসাটা আছি ওই বাসাটা নিয়ে। তো ভাই আমি হচ্ছে মানে আমার আগে যে প্রিভিয়াস যে বাসাটা ছিলাম, বাসাটা আমি খুব লেট করে ছাড়ি, যেরকম মাসের মানে বাসাটা ছেড়ে দিয়েছি কিন্তু বাসা খুঁজতে লেট হয়েছিল। তো মাসের 30 তারিখে আমি একটা বাসা খুঁজে উঠে যাই, মানে ইমিডিয়েট ওঠা দরকার ছিল। তো আমি একটা বাসা পাই, সেটা হচ্ছে যে বাসাটা 8 তলায় রুম খালি ছিল। এটা হচ্ছে ভাই আমি বলবো হচ্ছে আপনার 8 তলায় ছাদের উপরে এক ইউনিট আর আরেক সাইডে ছাদ। তো ওই বাসায় 2টা ছাদ, একটা হচ্ছে আমাদের ইউনিটের উপরে একটা, আর আমাদের সামনের যে জায়গাটা ওইটা হচ্ছে ছাদ। জি। তো আমি যে রুমটা ফাঁকা পাই সেটা হচ্ছে যে আমার ছাদ থেকে উঠেই যে ফার্স্ট রুমটা, আর রুমটা হচ্ছে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যে রুমের মধ্যে জানালা নেই, ছোট একটা জানালা। আর জানালাটা অ্যাড করা হচ্ছে আপনার 2টা বিল্ডিং এর মাঝে ছোট একটা জায়গা, ওটা একদম নিচ পর্যন্ত চলে গেছে। তো ওটা জানালা না বললেই হয়, জাস্ট একটা ফাঁকা জায়গা। তো হ্যাঁ, বাসাটার যে ঘটনা সেটা হচ্ছে যে আমি যখন ফার্স্টে বাসাটা নিই, ফার্স্টে আমি কিছু ফলো করি না। আর বাসার মধ্যে ভাই এত গরম, কারণ জানালা নাই সেজন্য প্রচুর গরম রুমের মধ্যে, মানে অ্যাডজাস্টার নাই, সব মিলে আর কি। তো প্রথম 10-15 দিন আমি কিছুই ফলো করি না, মানে ওইভাবে কিছু নেই আর কি। আচ্ছা। আরেকটা কথা বলে সেটা হচ্ছে আমি ঈদের আগে উঠেছি, তো তখন আমি একটা জব করি আর কি। তো জব থেকে ফিরতে ফিরতে আমাকে 12টা-12:30 বেজে যেত। তো আমাকে এভরিডে এসে গোসল করতে হতো। তো ভাই আমি গোসল করতে যখন ঢুকতাম ওয়াশে, তখন হচ্ছে ভাই আমার ফ্লোরে সবাই ঘুম থাকতো, সবাই আগে ঘুমায় পড়তো। তো আমি এসে একা একা গোসল করতাম, ছাদে যেয়ে বসে থাকতাম। তো গোসল করতে গেলে ভাইয়া যেটা হতো, আমার লাইটটা হুট করে বন্ধ হয়ে যেত। তো ফার্স্ট ডে আমি ভাবছি হয়তো বা লোডশেডিং, কিন্তু বাইরে যে ওয়াশরুমে যে ছোট ইয়া থাকে, বাইরে থেকে দেখতেছি যে না, কারেন্ট আছে, আমার বাইরের লাইটটা জ্বলতেছে। তো আমি বের হলাম, বের হয়ে সাবান মাখা ছিল গায়ে। আমি তো হয়তো ভাবছি হয়তো বা কেউ ফান করছে আমার সাথে, হয়তো বা আমার ফ্লোরের, কিন্তু আসলে ফান করার কোনো ওয়ে নাই, কারণ আমি ওখানে 1 মাসও হয় না, আমি 15 দিন উঠেছি। তাদের সাথে ভালো মতো আমার পরিচয় হয় নাই, তারা তো আমার সাথে চাইলে মজা করতে পারে না। তাও ভাবলাম হয়তো হতে পারে, কেউ করতে পারে। তো আমি আবার বের হয়ে লাইটটা অন করলাম, আবার ঢুকলাম। তো আমি গোসল করে ওই দিন বের হলাম। বের হওয়ার পরে আমি রুমে গেলাম। ওই দিন সামথিং সবকিছু ঠিকঠাক ছিল। পরের দিন ওই দিন আমার বন্ধ ছিল আর কি। তো ভাই আমি ছাদে বসে থাকতাম, বসে বসে ব্রাউজ করতাম, ইউটিউব দেখি, এগুলো করি আর কি, রুমের মধ্যে যেহেতু গরম। আর হচ্ছে ভাই আমার চলছিল আর কি, সেমিস্টার ফাইনাল চলছিল, পড়তে হতো আমাকে রাত জেগে। তো পরে আমি যখন ক্লান্ত হতাম তখন ছাদে যেয়ে বসতাম আর কি। তো ভাই ওই দিন আমি ছাদে যাওয়ার পরে, ওই দিন হচ্ছে জ্যোৎস্না ছিল আর কি। হঠাৎ করে আমি মানে ফলো করলাম যে আমার ছায়াটা অনেক বড়, মানে বিকট একটা ছায়া। এটা ফার্স্টে আমি যখন দেখলাম তখন ভাবলাম হয়তো বা মানে কিছু মনে করিনি। কিছুক্ষণ 5 সেকেন্ড পরে আমার হচ্ছে কেমন যেন আবার আমার ব্রেন আমাকে সাজেস্ট করলো যে না, এরকম তো হতে পারে না, তোমার ছায়াটা এত বড় হওয়ার কথা না। তা আমি তাকায় এবার পিছনে তাকালাম। আমি বলছি ভাই আমার বাসার 2টো ছাদ, একটা হচ্ছে আমার বাসার সাথে যেটা, আর হচ্ছে আমার মাথার উপরে যে ছাদটা, আমি তো সবার ফার্স্ট টপ ফ্লোর। তো ভাই আমি সাথে সাথে আমি হচ্ছে আমার উপরে যে ছাদ ওখানে তাকাইলাম, তাকায় দেখলাম যে ওখানে কেউ নেই। কিন্তু তখন সাথে সাথে সামনে তাকানোর পরে দেখি যে ওই ছায়াটা আর নাই, আমার যে নর্মাল ছায়াটা ওই ছায়াটাই আছে। তো ভাই আমি একটু ঘাবড়ে যাই আর কি। আর এগুলো আমি ভাই
কম লিভ করি। হুম। আর আমার মধ্যে কেমন একটা কিউরিয়াসিটি কাজ করে যে আমি এগুলো একটু দেখবো। হুম। তো আমি এই জন্য উপরের ছাদে চলে গেছি যে উপরের ছাদে আছে কিনা। তো উপরের ছাদে সবকিছু ঘুরে আসলাম, কোনোটাই কিছু হচ্ছে না। কিন্তু তখন রাত 1:30টার মতো বাজে। আর ভাই যেই সমস্যাগুলো হচ্ছে সব এই 1টার পরেই হচ্ছে। আর গোসল করতে গেলে যে লাইটটা বন্ধ হয় এটা ভাই কন্টিনিউ। রাত্রেবেলা আমি যদি 1টার পরে ওয়াশরুমে যাই সেম হয়। আর হচ্ছে দরজার মধ্যে মনে হচ্ছে যেন কেউ নখ দিয়ে, ওয়াশরুমে দরজার মধ্যে নখ দিয়ে কেউ হচ্ছে 4-5টা আঙুল দিয়ে যদি টোকা দেয় ওরকম মনে হয়। তো এটা আমি ইউজ হয়ে গেছি ভাই, ওটা এখন আমার কাছে এরকম লাগে না। তো পরের দিন ভাই যেটা দেখছি সেটা হচ্ছে যে আমি ওই দিনও ছাদে বসা ছিলাম, ব্রাউজ করতেছি। হঠাৎ করে আমার মনে হলো আমার বাসাটার অপোজিট সাইডে হচ্ছে 4টা বাসা বলতে ওগুলো আমার সেম, মানে ওগুলোও 8তলা আর কি। তো ভাই ওই বাসায় আমি এখন পর্যন্ত দেখিনি কাউকে ছাদে উঠতে। হয়তো বা মানে ওই বাসায় হচ্ছে আপনার চাষ করা কি, মানে যেরকম ফল গাছ আছে সেই জন্য ছাদে উঠতে দেন হয়তো বা কাউকে। তো রাত্রেবেলা তখন ওরকমই বাজে 1টার পরেই। তো দেখলাম যে একজন মানে মুরব্বী নাকি বলতে পারো, আমি ফেস দেখতে পারি না ওনার, মানে সাদা জুব্বা টাইপের আমি ফলো করছি। উনি ছাদের এই মাথা থেকে ওই মাথা হাঁটছে, আমার অপোজিট এটা। তো আমি দেখে ছাদের সাইডে চলে গেলাম, মানে ওনার চেহারাটা ফলো করতে যাচ্ছি। কিন্তু ওনার যে ডাক দিব এটা হয়তো হতেই পারে কেউ হয়তো বা ক্লান্ত হয়েছে এই জন্য ছাদে আসছে। তো আমি কিছু মনে না করে আবার এসে বসলাম যে তার মতো সে থাকে আমার মতো আমি থাকি। তো আমি ফেসবুকে ছিলাম, হঠাৎ করে ভাই মনে হলো যে উনি আমার যে বাসার ছাদ, উনি আমার ছাদে চলে আসছে। আচ্ছা। তো এবার আমি মানে এটা আমার মনের মধ্যে থেকে কাজ করতেছে যে এরকম কিছু হচ্ছে। তা আমি সামনের সাথে আবার ফলো করলাম, ওখানে উনি নাই। এবার আমার ভয় ঢুকে গেছে মনের মধ্যে যে উনি কি আসলেই তাহলে আমার সাথে চলে আসছে। এবার আমার সাথে যখন আমি তাকাইলাম পেছনে আমার উপরের ছাদটায়, তো আমার মনে হলো আমি যখন তাকাইছি তখনই উনি আমাকে ক্রস করছে, মানে আমার থেকে উনি লুকায় গেছে। এরপর আমার মনে হলো যে আমার ছাদেই হাঁটতেছে উনি, আমি ওনাকে ঝাপসা দেখতে পাই, আমি ভয় পেয়ে গেছি। তো আমার অপোজিট সাইডে যে ভাইয়া থাকে তাসিফ ভাইয়া আর ইমরান ভাইয়া, আমি ওনাদের নক করলাম, একটু সামনে যেয়ে নক করলাম দরজায় যে ভাই একটু বের হন, কারণ আমি সলভ হতে চাচ্ছিলাম যে আসলে আমি কি দেখতেছি। তো তাসিফ ভাইয়া ঘুমছিল, ইমরান ভাই বের হয়েছে। ইমরান ভাই বের হওয়ার পর তাকে নিয়ে আমি উপরের ছাদটা ঘুরলাম, আমাদের ছাদটাও ঘুরলাম, কিন্তু কোথাও কিছু নাই। তারপর আমি নিচে আসলাম, নিচে এসে বললাম সরি ভাইয়া হয়তো আমি ভুল দেখছি। তো উনি আমারে বলতেছে, তাসিফ ভাইয়া ওই দিনকে ওই সময় কিছু বলেনি, সকালে বলতেছে যে ভাইয়া আমি কালকে ওয়াশরুমে গেছি, ওয়াশরুমে ভাই আমার 2-3 বার লাইট অফ হয়ে গেছে, কিন্তু বাইরে বের হয়ে দেখি যে আমি লাইটের সুইচ দেয়া। তা আমি ওনারে তখন আর কিছু বলি নাই, পরে বললাম যে ভাই আমি তো আপনাকে ডাক দিছি এই কারণ। তো আসলে ভাই এই গেল। আর হচ্ছে আমার বাসার ছাদে তো ভাই বললাম টপ, ওই উপরে আর কিছু নাই, কিন্তু আমি রাত্রেবেলা যেটা টের পাই সেটা হচ্ছে যে আপনার এই যে লোহার কিছু চেয়ার থাকে, ওগুলা টানলে যেরকম শব্দ হয়, ঘর ঘর করে একটা শব্দ হয়। তো আমার মনে হয় যে ওরকম আমার উপরে হয়তো বা কেউ ওরকম চেয়ার টানছে। আর না হলে ভাই ওই যে পুতা চিনেন হয়তো বা, গ্রামে পুতা বলা হয় না, এটা কি? এটা হচ্ছে আপনার যে মানে কিছু ধরেন মরিচ বাটার জন্য যেটা ইউজ করে থাকি গ্রামে। আচ্ছা আচ্ছা। শিলপাটা, এক্স্যাক্টলি শিলপাটার সাথে যেটা থাকে আর কি, সরি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ওইটা মনে হচ্ছে যে কেউ হাত দিয়ে ছেড়ে দিচ্ছে, ছেড়ে দিলে যে গড়ায় গড়ায় যায় ওরকম। রসুল ভাই আমি মানে এটা খুবই বাজেভাবে এমন একটা শব্দ হয় মানে কানের মধ্যে এসে ঢুকে। তা আমি ভাইয়া হুট করে ছাদে চলে যাই, আমি কিন্তু চাই যে একটু দেখি যে আসলে কি হচ্ছে। এরকম কিছু হয় নাই। লাস্ট হচ্ছে আপনার আমি পরশু দিনের আগের দিন, ওই দিন আমি ছাদে ফোনে কথা বলছিলাম একজনের সাথে। তো আমি ওই সিঁড়ি দিয়ে উপরে উঠছি, নিচে নামছি, আপ ডাউন করতেছি। হঠাৎ করে রাসেল ভাই আমার ওই যে নিচের যে ছাদটা ওখানে মনে হলো ভাইয়া মানে কোরবানির যে সার থাকে না কিছু চুট, বড় বড় চুট, ওরকম একটা সার আমার মনে হলো যে নিচে দাঁড়ায় অন্য ইয়ার দিকে মুখ করে আছে। আসলে আমি ওই জায়গায় মানে পুরো শকড, আমি পিছনেও যেতে পারছি না, সামনেও যেতে পারছি না, পুরো জায়গায় স্টিল দাঁড়ায় আছি। আর ফোনে যে কথা বলবো ওরকম কোনো ইয়া ছিল না আমার। আমি আস্তে আস্তে করে নামছি, মানে আমার মনে হচ্ছিল যে না আমি আমার মধ্যে নাই, আর পুরাই একদম রোবট হয়ে গেছি। আস্তে আস্তে করে নামছি, তারপরে ভয়টা মানে এমন ভাবে অনুভব করছি যা মানে বুঝাতে পারবো না আসল ভাই। তো ভাই আমি আস্তে করে নাইমা আস্তে করে রুমে গেছি। রুমে যাওয়ার পর লাইট অন করছি। আমার ওই মানে যারা ঘুমায় ওই আমাদের যে গলিটায় সবার রুমের সাথে জানলা অ্যাটাচ করা, লাইট যদি জ্বালানো হয় সবার রুমের মধ্যে আলো পড়ে, এই জন্য লাইটটা নিবানো থাকে আর কি। তো আমি যাই লাইটটা অন করলাম, অন করে আজকেও তাসিফ ভাইকে ডাক দিলাম। তাসিফ ভাই ডাক দিয়ে বললাম যে ভাই এরকম এরকম অবস্থা, আমি তো খুবই ভয় পেয়ে গেছি। তাসিফ ভাই একটু হুজুর টাইপের আর কি।
তো উনি আমাকে পানি পরায় দিল, বললো এটা খান আপনি, আর মানে রাত্রে বেশি রাত করে ছাদে থাকবেন না ভাইয়া। তো এরপর থেকে ভাই এই 2 দিন আর আমি মানে 12টার পর তো ছাদে যাই না, বাইরে থেকে আসলে ডিরেক্টলি ঘরে ঢুকি। আর আমরা টোটাল ফ্লোরে সবাই সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে বাসাটা ছেড়ে দেবো আর কি। তো এই হচ্ছে বাসাটা কন্টিনিউ সমস্যাটা হচ্ছে বাসায়। এর হচ্ছে ফার্স্ট স্টোরি ভাই আমার। থ্যাংক ইউ সো মাচ। আপনার অডিও ক্লিপে যাব এবং তারপরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমার নাম আজহার, আমি বলছি কানাডা থেকে। আমি ভূত এফএমের একজন অন্ধ ফ্যান। অনেকদিন থেকে চাচ্ছিলাম যে একটি ঘটনা পাঠাবো, তবে সময় হয়ে উঠছিল না, তো আজ পাঠিয়ে দিলাম। যদি ভালো লাগে তা অবশ্যই প্লে করবেন। এই ঘটনাটা ঘটেছে আমার এক ফ্রেন্ডের বড় ভাইয়ের সাথে। তিনি হচ্ছেন একজন সার্চ অ্যান্ড রেস্কিউ অফিসার। তো একদিন তার সাথে দেখা হওয়ার পর তিনি অনেকগুলো ঘটনা আমার সাথে শেয়ার করেছিলেন। বেশিরভাগ ঘটনাই অদ্ভুত, কিছুটা ভৌতিক। বেশিরভাগ ঘটনা শোনার পর মনে অনেক কোয়েশ্চেন জাগে। যদি আপনাদের কাছে ভালো লাগে তো আমি তার থেকে শোনা আরো ঘটনা আমি পাঠাবো, তবে আজ ছোট্ট একটি ঘটনা শেয়ার করছি। তো ঘটনায় চলে যাই। যা বলছিলাম তার নাম হচ্ছে জিম হল। তিনি কাজে জয়েন করার 6 মাস পর এই ঘটনা ঘটে তার সাথে। তো তারা একটি কল পান যে একজন ক্লাইম্বার 2 দিন কি 3 দিন হয়ে গেছে, এখনো তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। মানে এই সময়ের ভিতরে তার ফিরে আসার কথা, তবে আসেননি। তো যে জায়গায় এই ঘটনা ঘটে তারা সেখানে যান এবং তাদের টিম ঠিক করা হয় ক্লাইম্বিং করার জন্য। মানে তাদের ধারণা চূড়ায় বা চূড়া আশেপাশে বা মাঝপথে কোনো এক জায়গায় তিনি হয়তো হারিয়ে গেছেন, আহত হয়েছেন, এরকম সাধারণত এরকম ঘটনা ঘটে থাকে। তো তারা চূড়ায় ওঠার প্রস্তুতি নেন। তো অর্ধেক ওঠার পর ওই আহত ব্যক্তি, যার নাম কিনা রবার্ট, তাকে খুঁজে পান। তার ডান পা ভেঙে গিয়েছিল এবং খুব খারাপভাবে জখম হচ্ছিলেন তিনি। তার পা দেখে মনে হচ্ছিল তিনি অনেক রক্ত হারিয়েছেন এবং তার এই জখম হয়েছে মূলত উপর থেকে পড়ার কারণে। তো তাদের কাছে জিনিসটা একটু অড লাগে, কারণ যাকে খোঁজা হচ্ছিল তিনি একজন প্রফেশনাল ক্লাইম্বার। জিনিসটা ঘটা খুবই অদ্ভুত। তাও তারা দুর্ঘটনা হতেই পারে, সেজন্য তাকে দ্রুত হসপিটালাইজ করার জন্য হেলিকপ্টার কল করেন। তো হেলিকপ্টার আসার জন্য তারা ওয়েট করছিলেন। ইন দ্য মিন টাইম কয়েকজন মানুষ তাকে আর অন্যান্য যারা অফিসার ছিলেন তারা জিজ্ঞেস করেন যে কি হয়েছিল, কিভাবে তার এই অবস্থা হয়। তখন সবাই অ্যাকচুয়ালি একটা রেশনাল এক্সপ্লেনেশনের জন্য ওয়েট করছিলেন, তবে তিনি যা বলেন সেটি হচ্ছে টোটালি আউট অফ দ্য বক্স। তিনি বলছিলেন যে এখানে আসার পর তিনি ক্লাইম্বিং করা স্টার্ট করেন এবং ইভেনচুয়ালি তিনি একদম চূড়ায় উঠে যান। তো চূড়ায় ওঠার পর তা আমি বলে রাখি যে এই ঘটনা ঘটেছিল সামারে। সো সামারে নর্থ আমেরিকায় অবভিয়াসলি কোনো স্নো থাকবেই না। তো তিনি চূড়ায় ওঠার পর একজন লোককে দেখতে পান। সবচেয়ে অদ্ভুত হচ্ছে ওই সময় ওই লোকটি পার্কা পরেছিল। পার্কা হচ্ছে এক ধরনের জ্যাকেট, খুবই ভারী জ্যাকেট, ঠান্ডার সময় পরা হয়। সাধারণত আপনি যদি -25-30 ডিগ্রি সেলসিয়াস যদি থাকে বাইরে, পার্কা আপনার শরীরকে ভালোই গরম রাখে। তো বুঝতে পারেন যে এটা খুব ভালো একটা ইনসুলেটর। তো গরমের সময় যখন 25, 28, 30 ডিগ্রি এটি পরার কোনো মানেই হয় না, কিন্তু ওই সময় ব্যক্তি পার্কা পরেছিলেন এবং অন্যান্য শীতের কাপড় চোপড় পরেছিলেন। তো রবার্ট যখন ওই লোককে হালকা ট্যাপ করেন শোল্ডারে কথা বলার জন্য, জাস্ট এমনি ক্যাজুয়াল কথা বলার জন্য ট্যাপ করেন, যখন ওই লোকটি রবার্টের দিকে ফিরে তখন রবার্ট দেখতে পান যে তার মুখের জায়গায় পুরো হলো, মানে প্রশূন্যস্থান। মুখের কোনো অবয়ব নেই, কোনো কাঠামো নেই, জাস্ট একটি হলো। মনে হচ্ছে অনেকটা দ্য হল অফ ম্যান ছবির মতো। ওই মানুষকে যখন আপনি মানে বৈজ্ঞানিক উপায়ে ইনভিজিবল করা হয়, কিন্তু তার উপর যখন কাপড় চাপানো হয় দেখা যায় যে তার বডি কাপড়ের নিচে আছে। এটা অ্যাকচুয়ালি কাপড় শোনার পর দেখা যায় যে তিনি নেই, অনেকটা ওই রকম। কিন্তু এটা কখন কোনো মুভি না, এটা হচ্ছে রিয়েল লাইফ ঘটনা। ইভেন ওই ঘটনা শোনার সময় আমার হাতের রোম দাঁড়িয়ে গিয়েছিল, গুজবাম হচ্ছিল। যাই হোক, তো রবার্ট ওনাকে এটা দেখে মানে পুরো শক হয়ে যান এবং এটা দেখে এতই বেশি ভয় পান যে উনি তখন নামা শুরু করেন খুব কুইকলি, মানে কোনো প্রিকশন না নিয়ে, কোনো সময় না নিয়ে যত দ্রুত পারেন নামতে শুরু করেন। এবং প্রায় অর্ধেকের কাছাকাছি আসার সময় তার পা হড়কে যায় এবং তিনি খুব খারাপভাবে পড়ে যান একটি মডারেট উচ্চতা থেকে, যার কারণে তার পা ভেঙে যায় এবং সার্ফেসটা খুবই হার্ড হওয়ার কারণে তিনি তার পাও ভেঙে যায় এবং তার চামড়া ছিঁড়ে যায় এবং খুব খারাপভাবে জখম হন এবং তিনি অনেক রক্ত হারান। তো যখন তার এই অবস্থা হয় তখন তিনি বুঝতে পারেন যে তিনি আর নামতে পারবেন না। তো তিনি একটি গর্তের মতো জায়গা আবিষ্কার করেন পাহাড়ের গায়ে এবং সেখানেই লুকিয়ে থাকেন। সবচেয়ে মজার কথা হচ্ছে যে তিনি যখন আঘাতপ্রাপ্ত হন তখন ছিল বিকাল এবং
তার প্রায় 1.5 দিন পরে যদি আমি বলি তাকে খুঁজে পাওয়া হয়, তার মানে 2 রাত। এই 2 রাতই তিনি কাউকে পাহাড় থেকে ওঠার এবং নামার আওয়াজ শুনতে পান এবং কোকন বিদারী চিৎকারের আওয়াজও শুনতে পান ভোরের দিকে। এই ছিল মূলত ঘটনা। এই ঘটনার পর মানে 1.5 দিন পর সকালে তাকে খুঁজে পাওয়া হয়। তো এইটি শোনার পর মানে সবাই একটু হতবাক হয়ে যান যে জিনিসটা আসলে কি। জিনিসটা একবার চিন্তা করুন, সামার, একজন লোক পার্কা এবং শীতকালীন কাপড় পরে রয়েছে, কিন্তু তার কোনো বডি নেই, কোনো শরীর নেই, জাস্ট কাঠামোটা রয়েছে, অন্য কিছুই নেই। জিনিসটা খুবই অদ্ভুত, অবশ্যই ভৌতিক। যদি আপনি চিন্তা করেন যে আশেপাশে কোনো জনমানব নেই, জিনিসটা খুবই অদ্ভুত। তো এই ছিল ঘটনা। তো এই ঘটনা শোনার পর আমি ওই ভাইকে জিজ্ঞেস করেছিলাম যে আপনার কি মতামত, এটা কি সত্য হতে পারে কি না, মানে উনি কি কোনো ট্রমার কারণে উল্টাপাল্টা দেখছিলেন এরকম কিছু। তখন তিনি বলছিলেন হ্যাঁ, এটার একটা সম্ভাবনা থেকেই যায়, তবে আমার যা মনে হচ্ছে এরকম কিছু হয়নি, কারণ মূলত তিনি একজন প্রফেশনাল ক্লাইম্বার। তো ট্রমার কারণে তিনি এরকম উল্টাপাল্টা বলবেন বা অত্যধিক পরিশ্রমের কারণে বলবেন, এই জিনিসটা আসলে মানা যায় না। এবং ওই সময় খুব খুব মানে এক্সট্রিম কোনো ওয়েদার ছিল না যে কারণে তিনি এই জিনিসটা বলতে পারেন, মানে হাই টেম্পারেচার বা হাই কোল্ড এরকম কিছুই ছিল না। তো এটি কেন বলবেন তিনি? দ্বিতীয় কারণ হচ্ছে যে আমার জবের কারণে আমি অনেক উদ্ভট ঘটনা শুনেছি এবং এটাও তার মধ্যে একটা। তো সেই জন্য আমি কখনোই এগুলো অবিশ্বাস করি না, কারণ এগুলো ঘটে। আরো অন্যান্য অনেক অদ্ভুত ঘটনা আমার সাথে ঘটেছে যা আমি দেখেছি। সাধারণত আমরা এগুলো কারোর সাথে শেয়ার করি না, কারণ অনেক সময় মানুষজন বিশ্বাস করবে না। তো রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, আর ইভেন যদি লিসেনারদের ভালো লাগে তাহলে আমি ওনার কাছ থেকে শোনা আরো কিছু অদ্ভুত ঘটনা শেয়ার করব। তাহলে আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন, তারপরে আপনার ঘটনায় যাবো আমরা। আপনার তো ছোট ছোট অনেকগুলো ঘটনা আছে, আপনার নাম আর আপনি কোথা থেকে এসেছেন সেটা আগে শুনুন। থ্যাংক ইউ রাসেল ভাই। আমি রাইয়ান, তেজগাঁ থেকে এসেছি। প্রথমেই যে ঘটনাটা আমি শেয়ার করতে চাইবো আজকে, জি, সেটা কিছুটা স্বপ্ন রিলেটেড। জি, আপনাকে যেটা আমি বলছিলাম বাইরে, ব্যাপারটা ছিল এরকম। আমাদের বাসা যেহেতু তেজগাঁয়ে, ওই টাইমটায় আমরা গ্রাউন্ড ফ্লোরে থাকতাম। তো একদিন রাতে ঘুমালাম। তো ঘুমানোর পর হঠাৎ করেই আমি অল অফ এ সাডেন আমি দেখতে পেলাম যে আমি আমার নানার বাসায় চলে গেছি। আচ্ছা, ওই মুহূর্তে। এবং আমার নানার বাসা ছিল ধানমন্ডিতে। প্রচুর আসা যাওয়া ছিল নানার বাসায়। সো ওখানের এনভায়রনমেন্টটা আমার খুব বেশি পরিচিত। অন্ধকার অবস্থাতেও আমি সম্পূর্ণরূপে বুঝতে পারছিলাম আমি ওই মুহূর্তে আমার নানা নানুর যে রুমটা ছিল ওই রুমে আমি ভাসছি। ভাসছেন আপনি? আমি ভাসছি। এবং আমি অন্ধকারে ফ্যানের যে শব্দটা হচ্ছে খুবই পরিচিত শব্দ, আমি সেটাতে টের পাচ্ছি। এবং আমি বিভিন্ন আসবাবপত্র ছুঁয়ে দেখছি, ধরছি। ইভেন আমার নানা নানুর রুমের সাথেই একটা ছোট বারান্দা ছিল। আমি ওই বারান্দাতেও গেলাম, ওটা গ্রিল করা ছিল পুরাটা। গ্রিল ধরছি, বাইরে জোছনা দেখতে পাচ্ছি, আবার রুমের ভিতরে ঢুকলাম। অল অফ এ সাডেন আমি ধপাস করে যেন আমার তেজগাঁর বাসার বিছানায় পড়লাম এবং জেগে গেলাম। মানে পুরাটা ব্যাপার খুব তাড়াতাড়ি ঘটেছে, খুব তাড়াতাড়ি ঘটলো। এবং খুবই অদ্ভুত একটা ব্যাপার যে এত রিয়েলিস্টিক, মানে আমি যেন ওখানে চলে গিয়েছিলাম ওই মুহূর্তটাতে। ওই সময়টা যেন আমি আমার নানার বাসাতেই অবস্থান করছিলাম এবং আমি যেন হঠাৎ করেই আবার আমার বাসার বিছানায় চলে আসলাম। এরকম একটা ব্যাপার ছিল আর কি জিনিসটা। ওকে ওকে, আচ্ছা, আপনার সাথে তো আরো কিছু ঘটনা ঘটেছে, সেই ঘটনাগুলো আমরা একটু শুনে ফেলি যে আর কি ঘটনা আপনার সাথে ঘটেছে। আরেকটা ঘটনা আমি বলবো, এটাও আমার নানার বাসা কেন্দ্রিক একটা ঘটনা। আমি আগে একবার ইমেল পাঠিয়েছিলাম আপনাকে, ওখানে আমি একটু প্যাটার্নটা বলেছিলাম নানার বাসার, যে প্রতিটা তালার প্রথম রড যে সিঁড়ি, এটা থেকে ঘুরে পরবর্তী তালায় যাওয়ার আগে একটা করে ছোট এক্সটেন্ডেড তালা ছিল।
যেটাকে আমি ওই যে 1.5 তালা 2.5 তালা এভাবে বলেছিলাম। তো 3.5 তালার একটা ঘটনা বলি আমার নানার বাসায়। ওই টাইমটাতে আমার নানার বাসায় কিছু মেরামতের কাজ চলছিল। তো যে কারণে ওই মেরামতের কাজ যারা করছিলেন তাদের একজন লিডার ছিল, তাকে সবাই সর্দার বলে ডাকতো। তো আমি 3.5 তালার যে রুমটা ছিল ওটার বারান্দায় গিয়ে দাঁড়ালাম। তো দেখলাম ওই সর্দার নামে যিনি, উনি রুমের ভেতরে একটা চৌকির মতো ছিল, ওখানে বসে টুকটাক কাজ করছেন, সামথিং যেমন বিভিন্ন ওই যে কাজের জন্য রাজমিস্ত্রির কাজে যেসব জিনিসগুলো ব্যবহৃত হয় ওরকম জিনিসগুলো গুছোচ্ছেন, বের করছেন, রাখছেন, সামথিং লাইক দ্যাট। তো আমি বারান্দায় দাঁড়িয়ে ওনার দিকে যখন তাকালাম, উনি আমাকে বললেন, তোমাকে একটা জিনিস দেখাবো, তুমি দেখবা? তো আমি বললাম যে হ্যাঁ দেখান তো। তো ওনার যে জায়গাটা উনি বসা ছিলেন তার পাশে একটা বাথরুম ছিল, আর ওই বাথরুমের সামনে একটা ড্রাম রাখা ছিল। তো উনি বাথরুমের দিকে তাকিয়ে বললেন আয়। তো বলার সাথে সাথে বাথরুম থেকে একটা সম্পূর্ণ কালো ফিগার, এটা কোনো চোখ নাই, মুখ নাই, কিচ্ছু না, জাস্ট একটা কালো বডি বেরিয়ে ওই ড্রামের মধ্যে খুব সজোরে একটা করে থাপ্পড় দিচ্ছে, আর সেকেন্ডের মধ্যে বাথরুমের মধ্যে ঢুকে যাচ্ছে। সে আবার বাথরুমের দিকে তাকায়, বলতেছে আয়। সঙ্গে সঙ্গে বাথরুম থেকে ওই ফিগারটা বেরিয়ে খুব তড়িৎ গতিতে ড্রামে থাপ্পড় দিয়ে আবার ঠিক সেভাবে বাথরুমে ঢুকে যাচ্ছে। এভাবে 3-4 বার এই ব্যাপারটা রিপিট হলো। তো সঙ্গে সঙ্গে আমি ওখান থেকে এক দৌড়ে মানে বাসায় চলে গেলাম। তো এটা ছিল সেকেন্ড ঘটনাটা। ওকে, আমরা আপনার কাছে আবারও ফিরে আসবো। সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আরো একটা অডিও ক্লিপে যাব এবং সেই অডিও ক্লিপটি শুনে আসব এবং আশা করছি যে এই অডিও ক্লিপটিও আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আসসালামু আলাইকুম বহুত এফএম এর সকল লিসেনার্সদের। আমার নাম আজিজুর রহমান সজল, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিনান্স বিভাগ থেকে সদ্য গ্রাজুয়েশন কমপ্লিট করলাম। বলে রাখা ভালো, আজকে যে ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আমার বাসা কেন্দ্রিক। এর আগের ঘটনাটা বলে নেওয়া দরকার। 2008 সালের দিকে আমাদের বাসার একজন ভাড়াটি আসে, যার নাম আমরা তাকে তাজুল আঙ্কেল বলে চিনতাম। তো ওনার ব্যবহার, আচার আচরণ খুবই অদ্ভুত ছিল। অদ্ভুত বলতে স্বাভাবিক মানুষের মতো না। হঠাৎ করে চোখগুলা বড় করে আমাদের ভয় দেখাতো, বা হঠাৎ করে গাছে উঠে যেত, হঠাৎ করে এখানে চলে যেত, হঠাৎ করে দেখা যেত যে আমাদের বাসায় একটা করই গাছ আছে, করই গাছের উপরে উঠে বসে ভাত খাচ্ছে। তো এরকম অদ্ভুত অনেক বিহেভিয়ার ওনার মধ্যে লক্ষ্য করা গেল। তো একদিন হঠাৎ করে কি হলো, ওনার স্ত্রী আমাদের বাসায় এসে অনেক চিৎকার করে বলতে লাগলো আমার বাবাকে যে চাচা আসেন, আমার হাজবেন্ড যেন কেমন করতেছে। তো উনি মানে অজ্ঞান হয়ে যায় বা এরকম কিছু। তখন আমরা বুঝতে পারলাম যে উনি পজেসড ছিল। তো আমাদের ভাড়াটিয়া যারা ছিল সবাই চলে আসে একটা রুমে, উনি চলে আসে। তো ওনাকে পজেসড করে। ওনার ভয়েসটা রাতারাতি চেঞ্জ হয়ে একটা মহিলার ভয়েস আমাদের সবাইকে সালাম দেয়া হলো, আমরা কথা বললাম, আমার বাবা কথা বললো। তো অনেকে অনেক কিছু জানতে চাইলো, সে বললো। বলে যাওয়ার আগে ওই তাজুল আঙ্কেলের পজেস করা ওই পরীটা আমাদের এটা বললো যে আমাদের বাসায় অনেক বেশি রকমের একটা সমস্যা আছে। এখন কি রকম সমস্যা আমার বাবা যখন জানতে চাইলেন তখন বলা হলো যে আমাদের বাসার উপর দিয়ে জিন বা পরীদের চলাচলের একটা রাস্তা আছে, আমরা যেন কখনো তাদের ডিস্টার্ব না করি, তাহলে আমাদের ক্ষতি হতে পারে। আর যদি ডিস্টার্ব না করি তাহলে তারা আমাদের কখনো কোনো ক্ষতি করবে না। সো আমাদের বাসায় এরকম এই ঘটনাটা বলার পরে আমরা মোটামুটি একটু ভয় পেয়ে যাই। তারপরে একটা সার্টেন টাইম পরে তাজুল আঙ্কেল চলে যায়। আমরা আমাদের বাসায় প্রত্যেক দিন মানে এরপর থেকে আমরা যখন জানতে পারলাম, আমরা সবাই খেয়াল করা শুরু করলাম। 2008 সালে আমরা আমাদের বাসায় উঠার 6 মাস হয়েছে, তখনও আমরা টের পাই নাই। বাট যখন আমরা এটা জানতে পারলাম তখন আমরা কিউরিয়াসিটি বশত রাত জাগতে শুরু করলাম। তো রাত জাগার পরে দেখা যাচ্ছে যে 2টা-2:30টার দিকে বাসার ছাদে ছুপ 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 মানে নুপুরের শব্দ। কখনো হয় না এরকম যে লোহার রড মাটিতে রেখে একজন হাত দিয়ে ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে, মানে একটা গড় 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 একটা সাউন্ড হচ্ছে লোহার। সেরকম
অদ্ভুত রকমের শব্দ সাউন্ড আমরা শুনতেই থাকি। তো এই ব্যাপারগুলো আমাদের কাছে নর্মাল হয়ে যায়। আমরা এখন পর্যন্ত এরকম শব্দ সাউন্ড সব প্রত্যক্ষ করতে থাকি, আমি শুনতে পারি। তো এইগুলো কোনো সমস্যা হয় না। একদিনের ঘটনা যেটা শেয়ার করার জন্য আজকে রেকর্ডিং পাঠানো, সেটা খুবই রিসেন্ট একটা ঘটনা এন্ড খুবই অদ্ভুত ছিল আমার সাথে। আমি এটার কোনো ব্যাখ্যা আসলে পাইনি। সেটা হচ্ছে, আমি একদিন রাতে মুভি দেখে ঘুমালাম। আমার মনে আছে খুব জনপ্রিয় একটি মুভি আমাদের সার্ভারে আসেন, আমি দেখার পরে ঘুমালাম, স্পষ্ট মনে আছে। ঘুমানোর পরে আমি ফিল করতে থাকলাম যে আমার কাঁধে প্রচন্ড ব্যথা হচ্ছে। তো স্বভাবতই ব্যথার জন্য আমি ঘুম ভেঙে গেল। আমার ঘুম ভেঙে যাওয়ার পর আমি আবছা আলোতে তাকালাম, দেখলাম যে তারা দেখা যাচ্ছে, তারা, আকাশের তারা। তারপরে আকাশও দেখা যাচ্ছে। আমি না বুঝতে পারছি না যে কি হচ্ছে। তারপরে আমি হঠাৎ করে একটু যেন চোখ কচলালাম। চোখ কচলানোর পরে একটু স্পষ্ট ভাবে কনসিয়াসলি তাকানোর চেষ্টা করলাম। স্টিল তারা এবং আকাশ দেখা যাচ্ছে। দেন রাসেল ভাই, আই ডোন্ট নো ওয়াই এন্ড হাউ, আমি আবিষ্কার করলাম আমি ছাদের মধ্যে শুয়েছিলাম এন্ড আমার মাথার নিচে একটা ইট দেয়া ছিল। এন্ড দ্যাট ইজ ওয়াই আমার কাঁধ এবং ঘাড় প্রচন্ড রকমের ব্যথা করতেছিল। রাসেল ভাই, বলে রাখা ভালো, আমার কোনো স্লিপ ওয়াকের কোনো অভ্যাস বা কিছু ছিল না। এন্ড তারপরে আমি উঠলাম। আমার হাতে সবসময় ঘড়ি থাকতো, একটা ডিজিটাল ওয়াচ। তো আমি ঘড়িতে তাকালাম, দেখলাম 3:30 মতো বাজে। আমি প্রচন্ড রকমের ভয় পেয়ে গেলাম। আমি দৌড়ে ছাদ থেকে নিচে নামলাম। নিচে নেমে আমি ভাবলাম যদি আমি ঘুমের মধ্যে চলে এসে থাকি, দরজাটা খোলা থাকবে, বাট দরজাটা ভেতর থেকে লক ছিল। রাসেল ভাই, এটার ব্যাখ্যা আমি আজ পর্যন্ত পাইনি। এটা হচ্ছে আমার সাথে ঘটে যাওয়া 3-4 মাস আগের ঘটনা। তারও কিছুদিন আগে আরেকটা অদ্ভুত ঘটনা ঘটে। সেটা হচ্ছে যে আমরা যেহেতু সবসময় শব্দ শুনতাম বা কেউ কিছু অনুভব করতে পারতো, তো আমরা বিশ্বাস করতাম যে হয়তো আমাদের বাড়িতে কোনো সমস্যা আছে বা কোন রকমের অ্যাবনর্মালিটি আছে। তো আমরা কি করতাম যে অনেক কিছু দেখে ফেললেও বা অনেক আনসার্টিন বা অ্যাবনর্মাল কিছু হইলেও আমরা সেটাকে ইগনোর করতাম। তো একটা দিন আমি রাতের বেলা ফোনে কথা বলতে ছাদে যাই। ইটস অলমোস্ট 1-1:30 এরকম বাজে। আমি ফোনে কথা বলতে যাই। তো ছাদে যাওয়ার পরে আমি কথা বলার 5 মিনিট পর দেখতে পেলাম কোনো বাতাস নাই, কিছু নাই। আমাদের ছাদের যে এক্সট্রা রড গুলা বা উপরে আরেক তালা বাড়ানোর জন্য যে কিছু রড থাকে, যেগুলো ইউজ করা হয় পরে যখন বাড়ি বানানো হবে, আরো বড় করা হবে, তো উপরের ওই রড গুলা টং 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 করে কাঁপতে থাকে। অনেক বেশি পরিমাণে কাঁপতে থাকে, যেটাকে স্বাভাবিক কাঁপুনি মনে হবে না, যে বাতাসের জন্য কাঁপছে। রাসেল ভাই, বিশ্বাস করবেন না, আমার ভেতরটা পুরো নড়ে উঠে। আমি ভয়ে জাস্ট কিছু করতে পারি না। জাস্ট ফোনের ওই পাশে আমি ফোনের মধ্যেই এমন একটা ভাব করতে থাকি, ফোনে কথা বলতে থাকি যে আর 5 মিনিট পরেই চলে যাব। তো যখনই আমি বললাম যে আর 5 মিনিট পরে চলে যাব, শব্দ বা বাতাসে এই রড গুলা নড়া বন্ধ হয়ে গেল। আমি কথা বলতে থাকলাম। আমি যেহেতু বুঝতে পারলাম যে আমাদের বাসায় একটু অ্যাবনর্মালিটি আছে বা আমাদের তো এখন পর্যন্ত কোনো ক্ষতি করে নাই, তো ওই ভরসায় আমি কথা বলতে থাকলাম। আমার খেয়াল ছিল না কতক্ষণ কথা বললাম। ঠিক 10 মিনিট বা 15 মিনিট পরে আবার টং 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 করে শব্দ শুরু হইল। তখন আমি রাসেল ভাই বুঝতে পারলাম যে আসলে আমার বুঝে এখন চলে যাওয়া উচিত। তো আমি কোনো কিছু করলাম না, ফোনটা পকেটে নিয়ে সুন্দর করে ছাদ থেকে নেমে চলে আসলাম। রাসেল ভাই, এছাড়াও আমাদের বাড়িতে অনেক রকমের ঘটনা, আরো কিছু প্রত্যক্ষ জিনিসপত্র হয়েছে। আজকে সময়ের অভাবে বলতে পারলাম না। যদি আমার ঘটনা আপনার একটু পছন্দ হয়ে থাকে, আপনি আমাকে কল করতে পারবেন বা আপনি আমাকে টেক্সট দিতে পারবেন। শুভকামনা ভূত এফএম-এর জন্য। আমার যে এখন ঘটনাটা শেয়ার করবো, আমার এক রুমমেট, আমরা একসাথে চাকরি করি। তার বাড়ি কেরালাতে। কেরালা একটি গ্রামকে নিয়ে ঘটনাটা, তাই আমি তার মতন করে শেয়ার করতে চাই। ঘটনাটি প্রায় 80-90 সাল আগে, যেমন আপনার 1930-35 সাল এরকম হবে ঘটনাটা। তো ওই গ্রামটা ছিল নদীর পাড়ে, লম্বালম্বি নদীর পাড় দিয়ে গ্রামটা ছিল। তো ওই গ্রামের এক পাশে ছিল নদী, অন্য পাশে ছিল আপনার ধানের জমি। আপনারা জানেন কেরালাতে আপনার নারকেল গাছ, তারপরে আপনার কলা বাগান, এগুলো সবচেয়ে বেশি ওই সময় থেকে শুরু হয়। তো ওই গ্রামে একজন জমিদার ছিল। মোটামুটি সবাই জানে জমিদার তেমন ভালো মানুষ না, তার ব্যাকগ্রাউন্ডটা খুব খারাপ, এটা সবাই মোটামুটি জানে। আমার যে বন্ধুটা ঘটনাটা শেয়ার করছে, ওই গ্রামের একটি দরিদ্র ফ্যামিলি। ওই ফ্যামিলিতে আপনার 3 জন, একজন বাবা, একজন মা, একটি মেয়ে। মেয়েটার নাম হলো রূপা।
রূপার বাবা, রূপার মা। খুব দরিদ্র ফ্যামিলি ছিল। বাবাটা কোনো কাজকর্ম কিছুই করতো না, পাওনাদার থেকে টাকা নিয়ে কোন রকমের সংসারটা চালাতো, আর মা জমি টমি কিছু চাষ টাস করতে পারতো। তো হঠাৎ একদিন দেখে গেছি কি আপনার বাবাটা আবার জুয়া টুয়া খেলতো, অনেক টাকা ঋণ দিয়ে রয়ে গেছে। তো যারা টাকা পাওনাদার বাসে এসে একদিন ওর বাবাকে, রূপার বাবাকে মারধর করে। তো মারধর করার পরে ওই দিন রাত্রি থেকে রূপার বাবাকে আর খুঁজে পাওয়া যায় না। এরকম ভাবে 1 সপ্তাহ হয়ে গেছে। 1 সপ্তাহ হওয়ার পর যারা পাওনাদার ওনারা তো আর ওয়েট করবে না, তো ওরা এসে আপনার ওদের বাড়ি কিছু জমি ছিল ওগুলো পুরোটাই দখল করে নিয়ে গেছে। তো এখন রূপার মা তখন কি করবে? রূপার বয়সে তেমন নয়, 3-4 বছর হবে এরকম। তো ওই রূপার মা চিন্তা করে দেখছে আমি আর কোথায় যাব, ঠিক আছে একটু জমিদার বাড়িতে যাই, গিয়ে দেখি কোনো কিছু হয় কিনা। তো জমিদার বউটা মোটামুটি ভালো ছিল আর কি, তেমন যে ভালো তাও না, মোটামুটি ভালো ছিল। তখন কান্নাকাটি করার পর রূপাকে দেখে, রূপা খুব সুন্দর ছিল, এক জি ছিল, মেয়ে ছিল সরি। রূপাকে দেখে মোটামুটি জমিদার বউ খুব পছন্দ করে। ওনারও কোন মেয়ে ছিল, ওনার 3টা ছেলে ছিল। তো এই বলছে যে ঠিক আছে তাহলে তোমরা থাকো, কাজকর্ম করো আমার বাসাতে, বড় হলে তোমার মেয়েকে আমি বিয়ে দিয়ে দেবো। তো এই আশাই আপনার রূপার মা কাজ শুরু করে। যখন রূপার 12 থেকে 13 বছর হয় তখন তার মা হঠাৎ করে মারা যায়। মারা যাওয়ার পরে রূপা খুব কান্নাকাটি করে, যেরকম মা মারা গেলে সন্তান যেটা করে ওইটাই আর কি। কান্নাকাটি করে খুব আপসেট থাকে। তখন তার 14 বা 13 বছর বয়স সম্ভবত। তো আরো 5 মাস যাওয়ার পরে জমিদার বড় ছেলের সাথে একটা তার সম্পর্ক করে যায়। সম্পর্ক এককালীন হওয়ার পরে চলতেই আছে। কিছুদিন পরে রূপা বুঝতে পারে সে প্রেগনেন্ট। তখন আপনার জমিদার বড় ছেলেকে একদিন রাতে ছাদের মধ্যে নিয়ে বলতেছে আমি তো প্রেগনেন্ট, আমাকে তুমি বিয়ে করতে হবে। তুমি যদি আমাকে এখন বিয়ে না করো আমি সমাজে মুখ দেখাতে পারবো না। তখন জমিদার ছেলেটা ওকে একটা আশ্বাস দেয়, ঠিক আছে আমি কি দেখি আমার মা বাবার সাথে আলাপ করে তোমাকে আমি পরে জানাবো। তো এরকম 1 সপ্তাহ চলে যায়, কিন্তু ওই জমিদার যার সাথে রূপার সম্পর্ক, ওকে মানে ধরার কাছে বলার জন্য বা একটু একলা কথা বলার জন্য কোনো সুযোগ পাচ্ছে না। তো হঠাৎ একদিন জমিদারের বউয়ের বাবার বাড়ি থেকে খবর আসে তো বাবা খুব অসুস্থ, ওনাকে যেতে হবে। তখন তো আর গাড়ি ঘোড়া ছিল না, তখন নৌকার পথে ছিল। যেতে 3-4 দিন লাগতো, আসতে 3-4 দিন, এরকম 8-10 দিন যাওয়া আসে চলে যায়। তো উনি পরের দিন সকালে রওনা হয় জমিদারের বউ। তখন আপনার ওই দিন রাত্রে আবার রূপা জমিদারের বড় ছেলের সাথে আবার যোগাযোগ করে ওর সাথে তাই সময় আপনার অনেক কথা মার্কেটিং হয়। জমিদার ছেলেকে বলতেছে দেখো আমি তো একজন জমিদারের ছেলে, আমি যদি তোমাকে বিয়ে করে আমার মা বাবার মান সম্মান থাকবে না, আমি তোমাকে কিছু টাকা পয়সা দিয়ে দিবো, তুমি অন্য কোনো জায়গার মধ্যে তোমাকে বিয়ে দিয়ে দেবো, তুমি চলে যাবে এখান থেকে, আমি কিছু টাকা পয়সা। রূপা মানতে রাজি না, ও ওর কাছে বিয়ে হবে। তো এই ঘটনাটা জমিদার কিছুটা বুঝতে পারে, ওদের সাথে কথা বলার সময় জমিদার কিছুটা টের পায়। তো পরের দিন সকালে জমিদার বড় ছেলের সাথে জমিদার কথা বলে কি ঘটনা কি আসে বিষয়। তখন বড় ছেলে সবকিছু খুলে বলার পরে তো একটু রাগান্ত পাবো হইবেই। তো ওখানে ওনারা একটা প্ল্যান করে যে ঠিক আছে আজকের রাত্রে রূপাকে ছাদের উপর নিয়ে আসো, বলো কথা আছে। তুই ছাদের উপর নিয়ে আসে কথা আছে, বলো তুমি তাকে টাকা দিবে, স্বর্ণ দিবে, যদি মানে তো মানলেই, না মানলে পরেরটা দেখা যাবে। ওনারা একটা প্ল্যান করে ওকে ছাদে নিয়ে আসে, জমিদার বাড়ির ছাদে নিয়ে আসে। জমিদার বাড়ি যেরকম হয়, যা বলার নতুন কোনো বলার কোনো প্রয়োজন নাই, সবাই জানে কিরকম হয় জমিদার বাড়ি বলা। তো আপনার রাত্রে আসার পরেও ওই ছেলেটা একই প্রস্তাব দিয়ে, কিন্তু মেয়েটা মানে না, রূপা মানে না। এক সময় আপনার কি হয়, একটা দস্তাবেজটি মানে হাতাহাতি পর্যায়ে চলে যায়। তখন জমিদারে আর জমিদার ছেলে মিলে ওকে ছাদ থেকে ফেলে দেয়। ছাদ থেকে ফেলে দেওয়ার সাথে সাথে রূপা মানে মারা যায়নি, কিছুটা
হয়তো জীবিত ছিল, তখন ওনারা তাড়াতাড়ি করে নিচে যায়। নিচে গিয়ে এসে দুজন বাড়ির পাহারাদার যে জমিদার, ওনাকে ডাক দিয়ে ওনাকে মোটা অঙ্কের টাকা দিয়ে মুখ বন্ধ রাখার জন্য বলে। জমিদারের বাসার পাশেই একটা নারকেল গাছ ছিল, একটা কলা গাছ, একটা নারকেল গাছ বাগান ছিল। ওই বাগানে একটি এই নারকেল গাছের নিচে রূপাকে কবর দিয়ে দেয়, মাটি চাপা, কবরও না, দাফনও না, কোনো কিছুই না, মাটি চাপা দিয়ে এক বস্তার ভিতরে ঘরে বস্তাটা পার। অসীমত তো রাত রয়ে গেছে, রশিও পায় না, তো এক পাহারাদারের গলার গামছা দিয়ে ওই বস্তার মধ্যে বাঁধে মাটির নিচে চাপা দিয়ে চলে আসে। এভাবে তো কয়েকদিন যায়, যাওয়ার পরে জমিদার বউ বাসায় চলে আসে। আসার পরে বলতেছে রূপা কোথায়? রূপা তো বলতেছে এক ছেলের সাথে সম্পর্ক ছিল, তুমি যাওয়ার পরে ও সুযোগ পেয়ে গেছে, আমরা তো জমিদারি নিয়ে ব্যস্ত থাকি, তেমন তো কিছু দেখে দিই না, ও তো টাকা পয়সা নিয়ে সেটা চলে গেছে। তো রূপার মা একটু মন খারাপ করছে, মেয়েটাকে নিজের মেয়ের মতন দেখতাম, খুব বিশ্বস্ত করতাম, আদর করতাম, এইভাবে চলে গেল। আমাকে বললেই তো পারতো, আমি নিজেই ওকে বিয়ে দিয়ে দিতাম, যেহেতু ওর মার কাছে আমি বলছিলাম। তো আর কি করার আছে, এটাই মেনে নিছে। তো হঠাৎ আপনার একদিন এক তান্ত্রিক আসে, কাপালি এরকম তান্ত্রিকের মত উনি আসে। আয়সা জমিদারের বাড়িতে আসে। আয়সা বলতেছে এ বাড়িতে খুব খারাপ কিছু হবে, মানে ভবিষ্যৎবাণী বলতেছে এ বাড়িতে খুব খারাপ কিছু হবে। ওনাদেরকে একটা বই দেখাচ্ছে। তো যেহেতু অনেক মহিলা মানুষ, জমিদার বউ খুব ডরে, যে বলতেছে বাবা কি হয়েছে? বলতেছে তোমাদের খুব খারাপ কিছু হয়েছে এ বাড়িতে। তো ওনারা বলতেছে আমরা কি করতে পারি, তোমাদের ভবিষ্যতে খুব খারাপ যাবে। তখন বলতেছে এটা থেকে বাঁচার জন্য আমরা কি করতে পারি? আমি একটু পূজা করে দেবো তোমাদেরকে, আমি ধ্যানে বসবো, কিছু সামান লাগবে। উনি বলতেছে তোমার ফ্যামিলির সবাই কাপড় নিয়ে আসো। কাপড় নিয়ে আসছে, তারপরে আপনার বিভিন্ন ধরনের যেগুলো ইউজ করে এগুলো জিনিস নিয়ে আসার জন্য বলছে। তো উনি এগুলো জিনিস নিয়ে আসছে। আসে তিনি একটা ধ্যান শুরু করে, বলতেছে আজ থেকে কোনো সমস্যা হবে না, আমি চলে যাই। উনি চলে গেছে। ও তান্ত্রিক হঠাৎ করে যেভাবে এসেছিল হঠাৎ করে চলে গেছে। ওই দিনকার রাত্রে এত তুফান ওই জমিদার বাড়ির মধ্যে, ঝড় তুফান, রাত্রে প্রচুর ঝড় তুফান। এখন বাসার মধ্যে যে জমিদার বাড়িতে যে দুইজন পাহারাদার ছিল, ওনার তো ঝড় বৃষ্টিতে বাড়ি পাহারা দেওয়া সম্ভব না। ওনাদের যে রুমের মধ্যে চলে যায়। তো চলে যাওয়ার পরে তখন দুজন পাহারাদার ছিল। তো দুজনের মধ্যে একজন কিছুটা তন্দ্রার মধ্যে চলে যায়, হয়তো বা ঘুমাই নাই। আরেকজন বসে রয়েছে আর কি, হারিকেন জ্বালিয়ে। হারিকেন হতে সবাই বুঝেন, হারিকেন জ্বালিয়ে বসে আছে। হঠাৎ বাইরে দেখে ঝড় বৃষ্টির মধ্যে ঝড়ের সামনে কি একটা যেন দাঁড়িয়ে আছে। একজন পাহারাদার, উনি দেখতেছে ফার্স্টে। প্রথম দেখে উনি বলতেছে হয়তো বা বাসার ভিতর থেকে কেউ বাড়িছে। উনি একটু দরজাটা খুলে যে মাত্র সামনে দাঁড়ালো, একটা কালো একটা হাওয়ার মতন ওনাকে টেনে বাইরে নিয়ে যায়, টেনে বাইরে নিয়ে চলে যায়। তখন ভিতরে যে ছিল, উনি ঘুম তো ছিল না, কিন্তু দরজা যেদিকে খুলে বাসায় বাইরে যদি হঠাৎ করে স্পিডে চলে যায় বাতাসের সাথে, তো উনি হঠাৎ চমকে উঠে দরজা ফাঁক দিয়ে উনি দেখে কালো একটা আবায়ক, মানে কিরকম বলতে একটা বড় ধরনের একটা জানোয়ারের মতন, কিছুটা নেকড়ের মতন, এরকম অনেক বড়। এটা কি করছে, ওই যে প্রথম যে পাহারাদারটা, ওনার ঘাড় ধরে কামড় দিয়ে ঘাড়টা ছিঁড়ে ফেলে পরে থেকে নিচে ছেড়ে দিয়ে কালা হাওয়াটা চলে যায়। আর ঝড় তুফান প্রচুর হয়। তো পরের দিন সকাল ওটা দেখে সাথে ওই পাহারাদার ওই রুমের মধ্যে অজ্ঞান করে থাকে। তো পরের দিন সকালে জমিদার বাড়ির সবাই যখন ঘুম থেকে উঠে থাকে, এই অবস্থা, বাইরের মধ্যে একটা লাশ, এবং সে লাশটা গলা ছিঁড়া, কে যেন কামড় দিয়ে গলা ছিঁড়ে ফেলছে। তখন জমিদার সবাই বলতেছে হয়তো বা জঙ্গল টঙ্গল দিকে আছে, বাঘ টাঘ হইতে পারে, বা জঙ্গলের কোনো পশু
এসে এরকম বলল এটা করতে পারে। তো রুমের ভিতরে এসে দেখে ও অজ্ঞান, কোনো সেন্স নেই। ওকে কথা বলতে বলে, তারপরে সেন্স আসে কিন্তু কথা বলতে বলে কথা বলতে পারে না। তাকে বলে কি হয়েছে, কি আসে, সে কোনো ধরনের কথা বলতে পারে না, বাকবিদ্ধ হয়ে যায়, কোনো ধরনের কথাই বলতে পারে না। তো জমিদারে চিন্তা করে সবাইকে বলছে, দেখো এটা হয়তো বা ডরের কিছু নাই, এদিকে জঙ্গল টঙ্গল আছে, হয়তো বা এখান থেকে বাঘ টাক এসে ওকে এই অবস্থা করছে। তো ওই দিনকার রাত্রে আবার ঝড় বৃষ্টি শুরু হয়। ঝড় বৃষ্টি শুরু হয়, সেম ঘটনাটা দ্বিতীয় যে পাহারাদার ছিল ওর সাথে এরকম সেম ঘটনাটা হয়। সেম ঘটনাটা হওয়ার পরে তো জমিদারের বাসার সবাই খুব আতঙ্কে চলে যায়, না এটা কোনো বাঘের কোনো কাজ না বা জঙ্গলের কোনো পশুর কাজ না, এটা হয়তো বা অন্য কিছু হতে পারে। ওনারা আবার ওই যে তান্ত্রিক, উনি আবার ওই এলাকার এক শ্মশানের মধ্যে উনি ছিল, ওনাকে আবার খবর দেওয়া হয়। তো উনি আসে, আয়সা বলতেছে হ্যাঁ এবার এতে একটা খারাপ জিনিস আছে, এটা প্রতিশোধ নিয়ে ছাড়বে, প্রতিশোধ যতক্ষণ না নিবে ততক্ষণ সে এখান থেকে যাবে না। তখন জমিদারের বউ কান্নাকাটি করে, বাবা মাদেরকে বাঁচান। তো ঠিক আছে, তোমার হাজবেন্ডকে, তোমার স্বামীকে বলো ও কি করছে, কি ধরনের পাপ করছে। তো জমিদার কোনো কিছু বলে না বউকে। তো উনি বলতেছে আমি একটা রাত্রে সন্ধ্যার সময় আসবো, এসে আমি একটা ধেনু বসবো, আমি একটা বিরাট ধরনের পূজা করবো এখানে, কিন্তু সন্ধ্যা হওয়ার সাথে সাথে কেউ বাসার থেকে, যত ধরনের সাউন্ড শব্দ হবে কেউ বাসার থেকে বের হতে পারবে না। তো ওনারা বলছে আচ্ছা ঠিক আছে। তো উনি আপনার সন্ধ্যাটা আসে, এসে ধেনু বসে, ওনারা সবাই রুমের ভিতরে দেখে আপনার আবার ঝড়, বৃষ্টি নাই কিন্তু ঝড় আসছে, প্রচুর বাতাস, কোনো বৃষ্টি নাই। উনি সন্ধ্যা থেকে সকাল ভোর পর্যন্ত ছিল, কি করছে উনি কাউকে কিছু বলে নাই, না বলে জমিদার বাড়ির বউকে বলে যায় আজ থেকে কোনো সমস্যা নেই, তোমরা খুব ভালো থাকবে, আমি চলে যাই। ওনাকে দান দিকনে দেওয়ার জন্য, টাকা পয়সা দেওয়ার জন্য আসছিল, কিন্তু কিছু নেই নাই, প্রথমবারও নেই নাই, দ্বিতীয়বার কি নেও নেই, যার কারণে ওনাদের একটু বিশ্বাস হয়ে গেছে না উনি খুব ভালো মানুষ। যদি টাকার জন্য এগুলো করতো তো টাকা নিত, তো ওনার টাকা পয়সা কিছু নেই নাই, উনি চলে গেছে। তো এরকম এক সপ্তাহের মতন ভালো ছিল। এক সপ্তাহ পরে হঠাৎ আপনার জমিদার যে বড় ছেলেটা, সে রুমের দরজা খুলে বাইরের ছাদের দিকে একটু হাঁটাহাঁটি করার জন্য যাবে, এরকম সময় আপনার শুনে কি নুপুরের একটা আওয়াজ। তো হঠাৎ করে চিন্তা করে দেখে বাড়িতে তেমন কেউ নাই, উপরের তলার মধ্যে এরকম ছাদের মধ্যে কেউ নুপুর পরে হাঁটাহাঁটি করবে, তার একটা কিউরিয়াসিটি জাগে। তো সেও ওই সাউন্ডের সাথে 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 ছাদের উপরে যায়, ছাদের উপরে যায়। এটা আবার মানে উনি যে ছাদের উপরে যাচ্ছে বা যেতেছে, এটা আবার জমিদার কিছুটা দেখতে পারে, কারণ উনি মুরব্বী মানুষ, উনি রাত্রে তেমন একটা ঘুমান না। আর ও ঘটনার পরে তিনি জানালা খুলে দেখতে চায় আর কি। তো এক সপ্তাহের মতো হয়ে গেছে, কোনো সমস্যা নেই, উনি জমিদারও কেন কিছু বলে নাই, ছেলেজন ছাদে যাচ্ছে একটু হাওয়া খাওয়ার জন্য, যাক সমস্যা নেই, ছাদে যায়। ছাদে যাওয়ার পরে তো জমিদারও আবার এসে শুয়ে যায়। পরের দিন সকালে দেখে ওনার বড় ছেলের মৃতদেহ নিচে পড়ে আছে, উপর থেকে ফেলে দেয় বা হাত পা এক ধরনের হামছি, যেরকম একটা বাঘ যদি শিকার করে যেরকম সারা শরীরে ছিন্নবর্ণ করে ফেলছে। এটা দেখে তো আপনার খুব সবাই আতঙ্কের মধ্যে চলে গেছে, কান্নাকাটি, বারাসের বড় ছেলে সবাই শোক পালনের মধ্যে চলে গেছে, কান্নাকাটি করতেছে। তো আপনার জমিদারের বউ এক ভাই ছিল, সে জিনিসটা বুঝতে পারে, তার শুনে তার ভাগ্নের এই অবস্থা হয়েছে। উনি করছে একজন হুজুর নিয়ে আসছে, খুব নামি হুজুর, অনেক ওই এলাকার খুব মানে নাম দাম আছে ওনার, বা উনি খুব ভালো হুজুর এরকম সবাই জানে। তো ওনাকে নিয়ে আসে। তো উনি আইসেই বলছে এ বাড়িতে এত বড়
সমস্যা হয়ে গেছে, এখন আমাকে ডাকতেছেন, এখন তো সবাইকে খেয়ে ফেলবে, কাউকে ছাড় দিবে না, এ বাড়িতে খুব খারাপ কিছু আছে, ওই তান্ত্রিকের মতো সে বলে যায়। তো বলতেছে যে আপনার জমিদার, উনি বলতেছে এইটা থেকে কিভাবে রেখাই পায়। তো উনি ওনাকে বলে, আপনি পাপের শাস্তি আপনাকে অবশ্যই পেতে হবে, আপনি যা করছেন আপনি জানেন। আমি এ বাসায় ঢুকি বুঝতে পারছি কি কি ঘটনা হচ্ছে, আমার চোখের সামনে সবকিছু ভাসতেছে। তো উনি এই ধরনের কথা শুনে জমিদার বউ ওনাকে প্রেশার দিক, কি হয়েছে আপনি বলেন, সবাই আপনাকে এই ধরনের কথা বলতেছে, ঘটনা কি? জমিদার ওই রূপার কথা বলে, এখন তো আর কিছু বলার থাকে না, ফ্যামিলির ভিত্তি ঘটনাটা জানাজানি হয়েছে, বাইরে গেলে তো ওনার এলাকার মানুষ জেনে ফেললে তো অনেক সমস্যা হবে, যার কারণে জমিদার বা কোনো কিছু বলে নাই। এখন এটা থেকে কিভাবে রক্ষা পাবে ওনারা ওই চিন্তায় আছে। তো হুজুর বলে, ঠিক আছে, আমি সন্ধ্যালা আসবো, আমার কিছু ছাত্র আসবে, 30 জন ছাত্র আসবে, ওদেরকে নিয়ে আসবো, কিন্তু আপনারা সন্ধ্যার পরে কেউ বাড়িতে বাসার থেকে বেরোতে পারবেন না, যত সাউন্ড হোক যেটাই হোক অনেক কিছু বেরোতে পারবেন না। ওই হুজুর আসছে, ওই দিন রাত্রে আসছে, ওনাদের কিছু নিয়ম বলে দেয়, কিছু সামান টামান এগুলা জিনিসপত্র এগুলো জোগাড় করার জন্য ওনারা এগুলা জোগাড় করে, জোগাড় বলতে 30টা কলসি ভরা পানি, এবং পানিটা খুব পাক পবিত্র জায়গা থেকে নিয়ে আসতে হবে। আর কিছু অন্য কিছু এটা আমি নাই বললাম। তো উনি রাত্রে আসার সন্ধ্যার সময় আসে, ওনারা সবাই নামাজ পড়ে ওই বাড়িতে, নামাজ পড়ার পরে ওনারা সবাইকে বলে, আপনারা এখন রুম গুলা সব বন্ধ করে দেন, কেউ বাসার বাইরে আসবেন না, যত ধরনের সাউন্ড শব্দ হোক না কেন। সন্ধ্যা হওয়ার সাথে সাথে এত বাতাস, মানে বাড়ি ঘর সব কিছু ভেঙে ফেলবে এরকম বাতাস, আগের থেকে তো 1000 গুণ মানে বেড়ে গেছে। এরকম শব্দ, এরকম সাউন্ড ওনারা শুনতে পাচ্ছে। কোন একটা জানোয়ার এসে হুঙ্কার দিচ্ছে, আর একটা মেয়েলি কণ্ঠ রাক্ষসের মতন, আমি সবাইকে খেয়ে ফেলবো, কাউকে ছাড়বো না, সবাইকে খেয়ে ফেলবো, কাউকে ছাড়বো না। একটা হলো জানোয়ার, আর একটা হলো আপনার রাক্ষসের মতন একটা মেয়ের কণ্ঠ, এরকম ভাবে বলতেছে বাইরের থেকে। তো এরকম চলার পরে ভোর যখন হয় তখন এই শব্দটা কমে যায়, একবার টোটালি কমে যায়। তখন হুজুর বলতেছে, আপনার বাড়িতে যে সমস্যা ছিল আমি এই সমস্যার সমাধান করে ফেলছি, কিন্তু আপনার হাজবেন্ড যে জমিদার সে তার পাপের শাস্তি পাবে, প্রকৃতভাবে সে তার পাপের শাস্তি পাবে। তখন আপনার জমিদার বউ বলছে, মানে কি আমাদেরকে ঘটনাটি খুলে বলেন। ঘটনাটা খুলে বললাম, প্রথম আপনার বাড়িতে একজন তান্ত্রিক এসেছিল, জি, ওই তান্ত্রিক আর কেউ নয়, ওই তান্ত্রিক রূপার বাবা ছিল। সে এখান থেকে চলে গিয়ে সে সাধনা করে 12 বছর একটানা সাধনা করে সে বিরাট অনেক বড় তান্ত্রিক হয়ে আসে, কাপালি। সে তার ওই দিন থেকে যখন সে বুঝতে পারে তার মেয়ের সাথে এরকম ঘটনা ঘটছে, সে ওখান থেকে আস্তে আস্তে 4-5 দিন সময় লেগে যায়। তখন হঠাৎ করে আপনার বাসাতে আসে, আয়েশা সে যে 2 জন পাহারাদার ছিল ওনাদেরকে কোনো কিছু দেয় বা কোনো কিছু খাওয়ানো হয়, ওনাদেরকে ব্ল্যাক ম্যাজিক করা হয়, ওনারা এই জন্য 2 জন দুরাত্রে মারা যায়। আর আপনারা যখন দুরাত্রের পরে ওনার মারা যাওয়ার পর আবার ওকে নিয়ে আসেন, সে আপনাদেরকে প্রথম দিন কিছু কাপড় এগুলা অনেক কিছু আপনাদেরকে থেকে চেয়ে নেয়, এগুলা সব বাসার চারিদিকে এগুলা সে পুঁতে রাখে। এবং আপনারা যে আপনার হাজবেন্ড যে ওই মেয়েটার নারকেল গাছের নিচে দাফন দিয়েছিল, মানে মাটি চাপা দিয়েছিল, সে ওই দিন রাত্রে ওই লাশটার তার মেয়ের মাথার চুল দিয়ে ওখান থেকে নিয়ে আসে, চুলগুলা নিয়ে আসে, আপনাদের কাপড়গুলা দিয়ে সে ব্ল্যাক ম্যাজিক করে। ব্ল্যাক ম্যাজিক করে পুরো সব জায়গার মধ্যে 30টা জায়গার মধ্যে সে পুঁতে রাখে, যাতে কোনোভাবে একটা তুলে ফেলে যে আরেকটা নষ্ট না হয়, 30টা জায়গার মধ্যে। তখন বলতে আমি 30 জন হাফেজ নিয়ে এসেছি, কলসি নিয়ে এসেছি, ওই 30 জন এক পারা কোরআন পরে
ওই জায়গার মধ্যে পানি ঢালে, তখন এই জিনিসটা ঠান্ডা হয়। ঠান্ডা হওয়ার পরে সবগুলা আবার মাটি সহ কলসির মধ্যে ভরা হয়। আর ওই মেয়েটা তার শেষ কৃত্রিক মানে দাফন সম্পূর্ণ আপনারা লাশগুলো ওখান থেকে তুলে নিয়ে এসে আপনারা ভালো শ্মশানে দাফন করে দিবেন। তখন বলছে 30টা যে কলসি, এই 30টা কলসি ওর সাথে সাথে দাফন করা হবে, এবং যে এরিয়াটাতে তাকে দাফন করাবেন এই এরিয়াটা পুরাটাই পাকা করে দিবেন, যাতে ভবিষ্যতে এগুলা কেউ উঠাতে না পারে। আর ওর বাবা চলে গেছে এখান থেকে, কিন্তু আপনি জমিদার, আপনি যে পাপ করছেন এটার শাস্তি আপনাকে পেতে হবে। তো এই কথা বলে তো হুজুর সবকিছু আর খুলে কিছু বলে নাই, এগুলো বলে উনি চলে যায়। ঠিক 1 বছর পরে জমিদার প্যারালাইসড হয়ে যায়। প্যারালাইসড হয়ে কিছুটা পাগলের মতন হয়ে যায়। তখন তিনি বলে আমি রক্ত খাবো। আরো 1 বছর মতন বেঁচে ছিল, তারপরে সে জমিদার মারা যায়। তো মারা যাওয়ার পরে তো ওই ফ্যামিলি ওই বাসাতে আর কেউ থাকে না, আস্তে আস্তে মনে করেন খালি পড়ে থাকে। এখনো ভাঙ্গাচোরা ওই বাসার মধ্যে আছে, কিন্তু বাসার মধ্যে অনেকে অনেক কিছু দেখে। তো ওই যে কবরটাও ছিল, কবরটাও এখন নাই, এটাও আপনার মাটির নিচে চলে গেছে, হয়তো বা ভেঙে গেছে। এখনো বলে সে ওই যে গ্রামের মধ্যে জমিদার বাড়িটা এখনো আছে, কিন্তু কিছু কিছু মানুষ এখনো ভয় পায়। কেউ চিল্লাচ্ছে, কেউ কান্না করছে, কেউ ডাকছে, কেউ চাদর উপরে হাঁটতেছে, মানে ছেলে না পুরুষ না মহিলা কেউ বোঝা যায় না, শুধু কালো একটা ছায়া পিছে পিছে একটা নেকড়ার মতন তার সাথে সাথে ঘুরতেছে। এরকম ভাবে এখনো ওনারা দেখে ওই কেরালা গ্রামের মানুষগুলা, কিন্তু ওইখানে কেউ যায় নাই, বা এখানে কেউ ওই বাসার ভিতর ঢুকতে কেউ রাত্রে বেলা, সন্ধ্যাবেলা হোক বা দিনের বেলা হোক না কেন ভয় পায়, কেউ ঢুকতে পারে না। তার আসলে এই ছিল আমার ঘটনা। যদি ভালো লাগে সবার সাথে শেয়ার করবেন। প্রিয় লিসেনার, আশা করি প্রত্যেকটা ঘটনা আপনাদের মাঝে ভালো লেগেছে। প্রতিনিয়ত এই ধরনের বাছাইকৃত ভয়ানক ঘটনা শুনতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা যাতে খুব সহজে এই ধরনের বাছাইকৃত ভয়ানক ঘটনা শুনতে পারেন, এই কারণেই বিভিন্ন জায়গা থেকে এই ঘটনাগুলো খুঁজে বের করে শুধুমাত্র আপনাদের জন্যই প্রতিনিয়ত রাত 10টা বাজে পাবলিশ করা হয়। তবে আপনারা যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের জন্য এখানে বিদায় নেব। আবারও আগামীকাল নতুন কিছু বাছাই করা ভয়ানক ঘটনা নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম করছি আরও একটি নতুন এপিসোডে। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং ভালো তরে আছেন। তো দর্শক, আমি অনেক ভালো আছি এবং ভালো তরে আছি। আশা করছি আমাদের আজকের এপিসোডটি আপনাদের কাছে ভালো লাগবে, কারণ আজকের এপিসোডটিতে আমরা আপনাদেরকে অনেক কয়েকটি ইমেল এপিসোড পড়িয়ে শুনিয়েছি। তাই আপনারা কিন্তু ভিডিওটি একটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি শোনার চেষ্টা করবেন। তো দর্শক, সর্বপ্রথম আমরা একটি ইমেল পড়ব। আমাদের কাছে অনেকগুলো ইমেল এসেছে, তার মধ্যে কয়েকটি ইমেল কিন্তু সিলেক্টেড হয়েছে। তার মধ্যে অন্যতম একটি আমরা ইমেল প্রথমে পড়ছি। ঢাকা একটি পুরনো সরকারি হাসপাতাল। এত বড় হাসপাতাল হলেও একটা রুম বহু বছর ধরে খালি পড়ে আছে। কোনো মানুষই সেই রুমটি ভাড়া নেয় না বা সেই রুমে কেউ যায় না। রুম নাম্বার 401। নার্স আর ডাক্তাররা ফিসফিস করে বলে ওই রুমে নাকি রাতে চিকিৎসা নিতে আসা রোগীদের কান্না শোনা যায়। যদিও রুমটা বদ্ধ রাখা হয় অনেক বছর আগের থেকে। নতুন যারা ডাক্তার আছে তারাও সেম কথাই বলে, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে সেখানে অনেক দিন থেকেই ট্রিটমেন্ট বন্ধ আছে। নতুন ব্যাচ, নতুন শিক্ষার্থী এবং নতুন ডাক্তার মোহাম্মদ রহমান ছিলেন নতুন। তিনি এসব কুসংস্কার মানতেন না। এক রাতে শিফটে ডিউটি করলো তার। হঠাৎ এক নার্স এসে বলল, স্যার
এই রোগীকে 401 নম্বর রুমে ভর্তি করা হয়েছে। রহমান অবাক হয়ে বললেন, 401 তো অনেকদিন থেকে বদ্ধ আছে, কেউ ভর্তির অর্ডার দিল? নার্স শুধু ফ্যাকাশে মুখে বলল, স্যার ওই রোগী নিজেই রুম নাম্বার লিখে দিয়েছে। রহমান কৌতূহল নিয়ে গেলেন, দেখলেন একজন মহিলা বিছানায় শুয়ে আছেন, চোখে ভীষণ ক্লান্তি, মুখে যন্ত্রণা। তাকে দেখে মনে হচ্ছে সে অনেক বেশি টেনশনে আছে। তিনি বললেন, ডাক্তার সাহেব আমার অপারেশন হবে, আমাকে বাঁচান। রহমান পরীক্ষা করতে গিয়ে হাত ধরতেই বুঝলেন শরীরটা অনেক ঠান্ডা, একদম বরফের থেকে অনেক বেশি ঠান্ডা হয়ে আছে। আর আশ্চর্য বিষয়, রোগীর শরীরে কোনো স্পন্দন নেই। রাত গভীর হওয়ায় পর নার্সরা ভয় পেতে শুরু করলো এবং স্পষ্টত শুনল যে 401 নম্বর রুম থেকে আসা কান্না, ধাতব যন্ত্রপাতি নড়চড়া আর চিৎকার ভেসে আসছে। ডক্টর রহমান ভিতরে ঢুকে দেখলেন বিছানা খালি, কিন্তু দেওয়ালে রক্ত দিয়ে লেখা, আমাকে কেন বাঁচালে না। পরদিন সকালে পুরনো এক দারোয়ান সাহস করে বলল, স্যার বহু বছর আগে এই রুমে এক মহিলা মারা যায়। অপারেশনের সময় বিদ্যুৎ চলে গিয়েছিল, ডাক্তাররা তাকে বাঁচাতে পারেনি, কারণ বিদ্যুতের কারণে তাদেরকে কোনোভাবেই দেখা যাচ্ছে না বা কোনোভাবেই সেই জিনিসটার শেষটা করতে পারতেছিল না ডাক্তাররা। অতঃপর থেকে মানে রাত থেকে নাকি ফিরে আসেন, নিজেকে নতুন রোগী সাজিয়ে ডাক্তারদের ডাকেন এবং সেই যে মহিলা ছিল সেই মহিলা চিকিৎসার অভাবে মারা যায় এবং পরবর্তী সময়ে সেই মহিলার যে রুহুটা আছে, সেই মহিলাটার আত্মা যে আছে, সেই আত্মা আবার অসুস্থ হন এবং বিভিন্নভাবে অনেক ডাক্তারদের নিয়ে হেনস্থা করেন। ডাক্তার রহমান কিছুতেই মানতে চাইলেন না যে শেষ রাতে আবার তিনি রুমে গেলেন, হঠাৎ বাতি নিভে গেল। তিনি দেখলেন মহিলাটা দাঁড়িয়ে আছে, তার গলা কাটা, রক্ত ঝরছে, কিন্তু ঠোঁটে ভয়ঙ্কর রকমের হাসি। ডাক্তার সাহেব এবার কি বাঁচাতে পারবেন না? রহমান দৌড়ে বেড়ে হয়ে আসেন। পরের দিন থেকে তিনি চাকরি ছেড়ে দেন, কারণ যেখানে তার আসলে নিজের নিরাপত্তা নেই বা যেখানে তিনি নিজেকে সেফ মনে করতেছেন না, সেখানে তিনি চাকরি না করাটাই পছন্দের হিসেবে মনে করেন। রহমান আজও হসপিটালের সবাই বলে, যদি কখনো ভুল করে বা কোনোভাবে সেই রুমে কেউ যায় তাহলে তাকে আর খুঁজে পাওয়া যায় না। পরের দিন আরেকটি ঘটনা ঘটে। হসপিটালে আসে নতুন এক রোগী, যেই রোগী ছিলেন একজন বক্সার। তিনি আসলে কোনোভাবেই কোনো কিছুকে ভয় পায় না বা কোনো কিছু তোয়াক্কা করে না, তাই তাকে মানে কোনো বেড না পাওয়ায় ডক্টররা তাকে সেই 401 নম্বর রুমে শিফট করে, যেন সেখানে কোনো রকমের সমস্যা না হয়। কিন্তু পরবর্তী সময় দেখা যায় যে যে ডক্টরটা ছিল বা যেই বক্সারকে 401 নম্বর রুমে দেওয়া হয়েছিল, সেইখানে কোনো বেড ছিল না বা কেউ সেখানে ছিল না। কিন্তু পরবর্তী সময় আসলে খোঁজ করে নিয়ে দেখা যায় যে বক্সার সাহেব যেখানে ছিল সেখানে ভালো কিছু ছিল না এবং তিনি যেই বেডটির মধ্যে শুয়েছিল সেই বেডটি রাতের বেলা অনেক নড়াচড়া করে এবং অদ্ভুত রকমের শব্দ আসে। তারপর সেই বক্সার তো আসলে আপনারা সকলে জানেন যে তারা একটু সাহসী টাইপের হয়, তো তিনি রাতের বেলা লাইট জ্বালিয়ে দিয়ে দেখার চেষ্টা করেন বা বোঝার চেষ্টা করেন যে আসলে এখানে হচ্ছেটা কি। তখন তিনি যখন কোনোভাবেই কোনো কিছু খুঁজে পাচ্ছেন না, তখন তার চোখটা একটু লেগে আসে, মানে ঘুমের একটা ভাব তার মধ্যে চলে আসে। তখন তিনি দেখতে পায় যে তার যে বেডটা আছে সেই বেডটা একটা মহিলা দখল করে আছে, আর যেই মহিলা তাকে মানে ভয় দেখানোর জন্য চেষ্টা করতেছে। অবশেষে কিন্তু আসলে যিনি বক্সার ছিলেন তিনি কোনোভাবেই তাকে সাড়া না দিয়ে তিনি তার মতো তার মানে তার হাতে যেটা ছিল সেটা দিয়ে ঢেল মারে এবং পরবর্তী সময়ে সেটা দেখা যায় যে ওয়ালের মধ্যে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়, কিন্তু কোনোভাবেই সেই মহিলাকে ছোঁয় না বা সেই মহিলার দিকে তার কোনো রকম কোনো আশ্বাসও যায় না। পরবর্তী সময় আসলে সেই 401 নম্বর রুমটি একদম সিলমোহর করে দেওয়া হয়, কারণ
সেখানে কেউ থাকতে পারে না, সেখানে একটা ভয়ঙ্কর আত্মা আছে বলে জানানো হয়। তো দর্শক, আসলে আমাদের আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর আপনারা চাইলে কিন্তু আমাদেরকে আপনাদের গল্পগুলো পাঠিয়ে দিতে পারেন। আমরা কিন্তু আপনাদের গল্পগুলো প্রতিনিয়ত পড়ি এবং সেই গল্পগুলো অনুযায়ী আমরা কিন্তু আপডেট করার চেষ্টা করতে থাকি। তাই আপনারা চাইলেই কিন্তু আপনাদের গল্পগুলো আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন আমাদের জিমেলে অথবা ফেসবুক পেজে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।